সার্জিস আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ, আপনি সময় দিয়ে যুক্ত হয়েছেন। অনেকগুলো বিষয় আপনাকে আজকে প্রথমবারের মতো আপনার সাথে কথা হচ্ছে, অনেকগুলো বিষয় নিয়ে কথা বলতে চাই। শুরু করতে চাই আপনাদের সহযোদ্ধা, জুলাই যোদ্ধা, সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের পোস্ট, যেটি নিয়ে খুব আলোচিত হচ্ছে, যেখানে তিনি লিখছেন আওয়ামী লীগ ব্যাক করেছে, দেখো নাই? আওয়ামী লীগ রাজনৈতিক দলের আগে একটা ধর্মতত্ত্ব, সে ধর্মতত্ত্বে ইমান আবার ফেরত এসেছে, কিভাবে ফিরলো সেই গল্পই আজ বলবো। তিনি তার একটা ব্যাখ্যা দিচ্ছেন। ইমান তো খুব ভালো জিনিস, যখন আপনারা এখন যারা সক্রিয় রাজনৈতিক দল সরকারি দলের বিরুদ্ধে মুনাফিকির অভিযোগ আনছেন, আবার সরকারি দল বিরোধী দলের বিরুদ্ধে মুনাফিকির অভিযোগ আনছে, তখন যদি কোনো দলের ইমান ফেরে, সেটি খুব দারুণ বিষয় না? উনি যে বক্তব্য দিয়েছেন আসলে এটা তো তার ব্যক্তিগত বক্তব্য। তো উনি যেভাবে জিনিসগুলোকে ভাবেন বা যেভাবে হয়তো ম্যাস লেভেলে মনে করেন যে ব্যাপারটা এরকম, আমার জায়গা থেকে আমার ব্যক্তিগত ভাবনা ব্যাপারটা ঠিক ওইরকম না আসলে। এবং আমি এটাও আমার জায়গা থেকে মনে করি না ওনার চিন্তার মতো যে আওয়ামী লীগ ফিরে এসেছে কিংবা এত সহজেই ফিরতে পারবে। কারণ হিসেবে যদি ফিরে তাহলে সেটা আমরা যারা আছি, মানে বর্তমান যারা আমরা যে কোনো রাজনৈতিক দল বলেন, যারা রাজনীতির সাথে সম্পৃক্ত, বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার যারা, আমাদের বলবো যে সীমাবদ্ধতার কারণে কিংবা ব্যর্থতার কারণে ফিরবে আসলে। কারণ এত বড় একটা গণহত্যার সাথে সরাসরি সম্পৃক্ততা, নির্দেশনা জড়িত থাকার পরেও মানুষ তখনই হতাশ হয়ে আওয়ামী লীগ ফিরা মানে কি আওয়ামী লীগকে গ্রহণ করে নেয়া। আওয়ামী লীগকে যদি গ্রহণ না করে তাহলে তো আর আওয়ামী লীগ ফিরতে পারবে না। তো কখন গ্রহণ করার পর্যায়ে যাবে? যখন আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নেয়ার পরে যে ন্যূনতম একটা মানুষের আশা তৈরি হয়েছিল বা মানুষের যে একটা আকাঙ্ক্ষা ছিল যে এই পরিবর্তনগুলো হবে, মানুষ যে একটা আস্থা রেখে একটা ভোট দিয়েছে কিংবা বর্তমান রাজনৈতিক দলগুলোর সাথে যারা আছে আমাদের সাথে রাস্তায় নেমেছে, ওই আশা যদি আমরা মিনিমাম পুরো, তো এই সমসাময়িক যে সময়টা গিয়েছে এই সময়ের মধ্যে এটা সত্যি যে আমাদের যতটা আকাঙ্ক্ষা ছিল ধরেন ওই অগাস্টের সময়ে ততটা পূরণ হয়নি বা হওয়া সম্ভবও না। কিন্তু একটা মিনিমাম স্ট্যান্ডার্ড যদি ফিল আপ না হয় তাহলে তো মানুষ হতাশ হবে। সেই হতাশা থেকে আসবে, তো ওই দায়টা তো মিনিমাম স্ট্যান্ডার্ড ফিল আপ হয় নাই বা মানুষ কি হতাশ, উনি যেই ব্যাখ্যাটা দিচ্ছেন, লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন 24কে 71-এর বিরুদ্ধে দাঁড় করিয়েছিল স্বাধীনতা বিরুদ্ধের শক্তি। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন থেকে ডানপন্থীদের উত্থানের জন্য অন্তরীণ, মনে হয় অন্তর্বর্তী সরকার বোঝাচ্ছে কিনা জানি না, সরকারের লোকজন কাজ করা শুরু করেছে। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন আইনের শাসনের বদলে মবের শাসনে আনন্দ পেয়েছিল গত 17 বছরের মজলুমগণ। মাজারে হামলা হয়েছে, সেই সব একে একে অনেকগুলো বিষয়ের ব্যাখ্যা তিনি দিচ্ছেন যে সেদিনই ব্যাক করেছে। হতাশা বা ব্যর্থতার বহিঃপ্রকাশ তো তার এই পোস্টে আছে, এবং এগুলো তো ঘটেছেও। না, এগুলো আসলে কি তিনি ধরেন ওই একাডেমিক জায়গা থেকে বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে যেভাবে দেখেন, আমি তো মাঠ পর্যায়ের জায়গাটাতে ছিলাম বা এখনো আছি, আমি এই জায়গাটাকে ওইভাবে দেখি না। বরং উনি এই জায়গাগুলোকে যেভাবে কানেক্টও করছেন, এত সরলীকরণ এগুলোতে করা যায় না আসলে। এবং যদি এরকম হয়, আমি যেভাবে দেখছি আমার মাঠ পর্যায়ের জায়গা থেকে, আমি যেটা বলছিলাম যে ধরুন অন্তর্বর্তীকালীন সরকার তার সময়ে 1 থেকে 1.5 বছর সময় পেয়েছে। এখন নির্বাচিত একটা সরকার এসেছে, বিএনপি সরকার, যারা 5 বছর পাবে। একটা সরকার ধরেন অন্তর্বর্তীকালীন সরকারের যতটুকু করা প্রয়োজন ছিল, যতটুকু বোল্ড হওয়া দরকার ছিল, যতটুকু সংস্কার করার প্রয়োজন ছিল, যতটুকু মানুষের কল্যাণে বিভিন্ন স্টেপ নেওয়া দরকার ছিল, অন্তর্বর্তীকালীন সরকার ততটুকু আমাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। এবং এই বর্তমান আমাদের মাহফুজ আলম ভাই, তিনি নিজেও কিন্তু সেই সরকার একজন অংশ, এবং তিনি তার মন্ত্রণালয়ে যতটুকু করা প্রয়োজন ছিল তিনিও তার মন্ত্রণালয়ে ততটুকু করতে পারেননি। কেন করতে পারেননি? তার মন্ত্রণালয় যেগুলো তার অধীনস্থ ছিল, এগুলোর ব্যাখ্যা যদি তিনি দেন তাহলে তার অংশটুকুর ব্যাখ্যা আমরা বুঝবো কেন তিনি তার জায়গায় প্রত্যাশা অনুযায়ী কাজটা করতে পারলেন না। তো অন্তর্বর্তীকালীন সরকার করতে পারেনি, কিন্তু আমি যে জিনিসটা বলছিলাম যে যতটুকু আমরা প্রত্যাশা করি ততটুকু হবে না কেন? কারণটা হচ্ছে সামগ্রিকভাবে আমরা প্রত্যেকে এটার জন্য কেউ কম দায়ী, কেউ বেশি দায়ী। আমরা এই সিস্টেমটার অংশ, একটা সাইকেলের মধ্য দিয়ে। এবং প্রত্যেকেই চাই প্রত্যেকের মন মতো হোক, প্রত্যেকেই চাই প্রত্যেকের সুবিধা মতো হোক। তো এটা যখন আমরা চাই, তখন যে সমস্যাটা হয় যে দিন শেষে কেউ ভালো মতো তার জায়গাটাতে প্রত্যাশা অনুযায়ী ফাংশনটা করতে পারে না। কারণ যার মন মতো হয় না, সে আবার কিন্তু টেনে ধরে, সে আবার শুধু সমালোচনা করার জন্য সমালোচনা করা শুরু করে।
তো অন্তর্বর্তীকালীন সরকার যখন প্রত্যাশাটা পূরণ করতে পারলো না, দেখেন একটা সময় কিন্তু এটা উঠেছিল, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের একটা সন্তুষ্টি কাজ করছিল, এবং অনেক মানুষই বলেছিল যে এই সরকার আরো 2-3 বছর থাক, 4-5 বছর থাক, এরকম কথা কিন্তু এসেছিল। কিন্তু শেষের দিকে এসে যখন দেখা গেল যে অন্তর্বর্তীকালীন সরকার লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে গিয়ে বসছে, অথচ এটা হওয়ার কথা ছিল বিপরীত, তিনি একজন দেশের সরকার প্রধান, তার কাছে এসে বাংলাদেশে এসে তারেক রহমান বসবেন, সেটা না করে তিনি যখন গেলেন তখন তার নতজানু অবস্থাটা বোঝা গেল। এবং সামগ্রিকভাবে যখন আমরা দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের জায়গা থেকে যে জিনিসটা আমাদের প্রত্যাশা, আকাঙ্ক্ষা, বোল্ড ভাবে একটা দেশের সংস্কার করা, বিভিন্ন কার্যক্রম করা, এটা করতে পারছে না, তখন তারা নির্বাচনের দিকে গেল এবং আমরা সবাই ধীরে ধীরে নির্বাচনের দিকে গেলাম। এখন এটা একটা ধাপ গেল। সেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশার চেয়ে বর্তমানে একটা নির্বাচিত সরকার যারা সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে এবং তাদের ইচ্ছা অনুযায়ী তারা গুরুত্বপূর্ণ সংস্কারগুলো করতে পারবে, প্রত্যেকটা সিস্টেমের বিভিন্ন জায়গায় যে পরিবর্তনটা প্রয়োজন সেটা করতে পারবে, তো তাদের জায়গা থেকেও যদি আমরা আবার একইভাবে হতাশ হই, তখন এই হতাশার পরিমাণটা তুলনামূলক বেশি হবে। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের পিছনে রাজনৈতিক কোনো ব্যাকআপ ছিল না। অন্তর্বর্তীকালীন সরকার যে মানুষগুলো নিয়ে উপদেষ্টা প্যানেল ছিল, আমরা নিরপেক্ষ খুঁজতে গিয়ে তাদের কোনো পলিটিক্যাল এরকম একটা মন্ত্রণালয় চালানোর মতো কোনো অভিজ্ঞতার জায়গাগুলো ছিল না। কিন্তু বর্তমানে যদি আমরা বর্তমান সরকারকে দেখি, এখানে কিন্তু আমি বিএনপি হিসেবে বলছি না, যে কোনো সরকার মনে করেন তারা রাজনৈতিকভাবে এর আগে দেশ পরিচালনা করেছে, তাদের হাতে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তার যদি তারা আমাদের প্রশাসন করতে, তখন মানুষ হতাশ হয়ে মুখ ফিরিয়ে নিবে। এই জায়গায় চলে যায় এবং এই মানুষগুলো যদি আসে ব্যাক করে, তখন যদি জনগণ রাস্তায় না নামে, সাধারণ মানুষ, তখন এই দায় বর্তমান যে সরকার বা আমরা যারা সবাই মিলে আছি ঐক্যভাবে, আমরা এই দায়টা এড়াইতে পারবো না। কারণ দিন শেষে ম্যাস পিপল নেমেছিল বলে অভ্যুত্থান হয়েছে, আর ম্যাস পিপল নামলে আবার কোন স্বৈরাচার যদি ফিরে আসার চেষ্টা করে ওটাকে প্রতিরোধ করা যাবে, কিন্তু তারপরে তো সার্জিস আপনিও যেটি এখনো বলছেন বা আপনি আগেও বলেছেন যে আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না, সম্ভব না, বা এখনো বলছেন, আপনি আপনার দৃষ্টিভঙ্গিতে বলছিলেন, কিন্তু ম্যাস পিপলের সেই জায়গাটাতে অগ্রাহ্য করেই তো আপনাদের, মানে বলি যদি অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্ত তো দিল যেটি এই সময় এসে পাকাপোক্ত হয়ে গেল, ম্যাস পিপলকে তো সুযোগটা আর দিলেন না যে আপনারা আওয়ামী লীগকে যেমন তাড়িয়েছেন দেশ থেকে, তাদেরকে বয়কটও আপনারা করুন, এই সুযোগটা তো দেয়া হলো না। এটা তো মানে গায়ের জোরে হয়ে গেল, হলো নাকি? না, এই সুযোগ এই মানুষ তো এই ম্যান্ডেট 5ই আগস্টে দিয়ে দিয়েছে, এটা নতুন করে আলাদাভাবে ম্যান্ডেট তো নির্বাচনের প্রতি নির্বাচনে চেঞ্জ হয় না। মানুষের ম্যান্ডেট তো চেঞ্জ হয়, কদিন পর চেঞ্জ হয়। গণ অভ্যুত্থানের চেয়ে বড় ম্যান্ডেট কোনো কিছু হতে পারে না। একটা গণ অভ্যুত্থানে যখন একটা দলের পতন হয়, সেই দলের প্রধান দেশ ছেড়ে পালিয়ে যায়, এর মধ্য দিয়ে এবং জনগণ এটার সাথে সরাসরি সম্পৃক্ত থাকে, ওই দিনই জনগণ রায় দিয়েছে যে ওই দিন থেকে আওয়ামী লীগের এই দেশে রাজনীতি করার রাজনৈতিক অধিকার দল হিসেবে আর থাকতে পারে না, কারণ তারা সরাসরি গণহত্যায় জড়িত ছিল এবং যাদেরকে গণহত্যা করা হয়েছে তাদের যে বৃহৎ অংশ জনগণ তারা রাস্তায় নেমেছিল। ওই ম্যান্ডেট ওইখান থেকে এসেছে। এবং এটা তো 5ই আগস্টের পরে যখন 8 তারিখে সরকার গঠন হয়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কাজ ছিল আওয়ামী লীগের এই রাজনীতি অ্যাক্টিভিটি কার্যক্রম নিষিদ্ধ করা 9 তারিখে, 9 আগস্টে। কিন্তু সেটা যখন তারা তাদের জায়গায় করতে পারেননি, সেটা তাদের ধরেন সীমাবদ্ধতার কারণে হোক, অপরিপক্কতার কারণে হোক, অদূরদর্শিতার কারণে হোক, কিংবা বোল্ডনেসের অভাবের কারণে হোক, সেটার জন্য আমাদের তখন আবার আন্দোলনে নামতে হয়েছে। তো এই জিনিসটা অনেক আগে হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের দ্বিতীয়বার আরেকবার নামতে হয়েছে যেন এটা করে, কারণ অন্তর্বর্তীকালীন সরকার হয়তো সাহস পাচ্ছিল না কিংবা ভুলে গিয়েছিল। আচ্ছা, কিন্তু এই যে গণ অভ্যুত্থানের চেয়ে বড় কিছু হতে পারে না, ধরেন গণ অভ্যুত্থানের চেয়ে বড়টা কিছু একটা হয়েছিল 71-এ মুক্তিযুদ্ধ, তখনও তো একদল, মানে এটা পুরনো প্রশ্ন, নতুন করে জিজ্ঞাসা করছি, সবসময় জিজ্ঞাসিত হয় যে তখনও পরাজিত শক্তিরা, তখন তারাও এখনো রাজনীতি জন্মের প্রক্রিয়া। হ্যাঁ বলুন। হ্যাঁ, না তাহলে আপনি দেখেন, তারা, আপনি যে জিনিসটা বলছেন যে 1971 থেকে শুরু করে আজকে আমরা দাঁড়িয়ে আছি 26-এ, মানে প্রায় একটা 55 থেকে 56 বছরের পরিক্রমায় তাদেরকে প্রত্যেকটা ধাপে ধাপে রাজনৈতিক ভাবে তাদের কাফফারা দিতে হয়েছে। কিন্তু আপনি দেখেন, তারা তাদেরকে রাজনৈতিক ভাবে নিষিদ্ধ করা হয়েছে, তাদেরকে রাজনীতি করতে দেওয়া হয় নাই, তাদেরকে স্লোগান দেওয়া হয়েছে একটা একটা শিবির ধর, ধৈর্য জবাই কর, এই পুরো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে, মানে এখন আবার এই অন্যায়টা ওই পক্ষের সাথে হবে, তারপর তারা জায়েজ হবে রাজনীতিতে, এই অন্যায়গুলো হবে তাদের সাথে। না, কখনোই না।
কখনোই না। আপনি একটা জিনিস দেখেন, তাহলে এই যে আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা বলছি যে বিচারিক প্রক্রিয়া যেটা, আপনার যেই দলটা সরাসরি গণহত্যায় সম্পৃক্ত ছিল সেই দলটা তো সেই দলের নামে সেই মার্কা নিয়ে রাজনীতিতে থাকতে পারে না। বরং এই জন্য আপনি দেখেন সেকেন্ড লেয়ারে আমরা যেটা বলছি যে তাদেরও কেউ যদি নিরপরাধ থাকে, গণহত্যার সাথে সম্পৃক্ত না থাকে, স্বৈরাচারী কার্যক্রমগুলোর সাথে সম্পৃক্ত না থাকে, তাহলে তাদেরকে নিরপরাধ হিসেবে তাদের জন্য কোনো শাস্তি না হয়, তারা চাইলে অন্য যে কোনো দলের সাথে রাজনীতি করতে পারবে। কিন্তু আপনার যেই দল যেই সিম্বলকে সামনে রেখে একটা স্বৈরাচার ব্যবস্থা কায়েম হলো এবং একটা গণহত্যা চালানো হলো, সেই দল তো সেই নামে সেই মার্কা রাজনীতিটা করতে পারে না। এবং আমরা আমাদের জায়গা থেকে দেখেন স্পষ্ট করেছি এটাও, এবারে সংসদে আপনি দেখবেন যে যেখানে আমরা একদম স্পষ্ট করেছি যে আমাদের ৭১ কেন্দ্রিক যে অবস্থান যেটা আপনি বলছেন, আমরা ২৪-এর সাথে ৭১-কে মিলাই না। ৭১ হচ্ছে আমাদের ভিত্তি। ৭১ দিয়ে আমাদের বাংলাদেশ নামক যে রাষ্ট্রটা, এই রাষ্ট্রটার আমাদের জন্ম হয়েছে। তো আমাদের জায়গাটা হচ্ছে ওই ৭১-এরও যে অবস্থান ছিল, আমরা এই সংসদে এসে আমাদের ওই যে সংজ্ঞায়ন ছিল মুক্তিযুদ্ধের, সেখানে এনসিপির কিন্তু আলাদা অবস্থান আমরা লিখিতভাবে জানিয়েছি, যদিও আমাদের জোর জামায়াতে ইসলামীর সাথে। তো আমাদের জায়গাটা খুবই স্পষ্ট এখানে, সেটা হচ্ছে স্পষ্ট যে আপনাদের ২৪-এ অবস্থান স্পষ্ট আমরা দেখা যাচ্ছে সাজিদ আলম, আপনাদের যে অবস্থান স্পষ্ট সেটি ওই মুক্তিযুদ্ধের সংজ্ঞার সময় আপনারা দেখিয়েছেন আসলে, কিন্তু সেই স্পষ্ট অবস্থান কি একটু মানে দ্বিমুখী অবস্থান কিনা? কারণ সেই ৭১-এর পরাজিত শক্তি যাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছিল, আপনারা স্বীকার করছেন ওই অবস্থান স্পষ্ট করার মাধ্যমে, তাদের সাথে আপনারা জোট হয়ে রাজনীতি করছেন, আর ২৪-এর পরাজিত শক্তিকে তাকে আপনারা নিষিদ্ধ করছেন ওই একই সংসদে, এবং মানে তাদের রাজনীতি করা যাবে না, তাদেরটা হারাম হয়ে গেল। তাহলে না, এরকম না ব্যাপারটা। দেখেন আপনি দেখেন তাহলে এটা তো ২৪-এর আগে, আপনি ৫৫ বছরের হিসাবটা দেখেন। আপনি ৭১-এর পরে এই আপনি শেখ মুজিবুর রহমানের আমল দেখেন, এরপরে মেজর জিয়াউর রহমানের আমল দেখেন, এরপরে এরশাদের আমল দেখেন, বেগম খালেদা জিয়ার আমল দেখেন, পরবর্তীতে শেখ হাসিনার আমল দেখেন। এই প্রত্যেকটা জায়গায় তাহলে আপনি দেখেন বিএনপির সাথে জামায়াত জোটগতভাবে ২৯ বছর রাজনীতি করেছে। তাহলে তখন এই প্রশ্নটা নিয়ে আসা হয়নি, কারণ এর মধ্য দিয়ে তাহলে আওয়ামী লীগও এই জায়গাটাতে তারা একমত হয়ে গিয়েছিল যে না, তারা তাদের জায়গা থেকে এখন রাজনীতিটা করতে পারে। কিন্তু সর্বশেষ আবার ২০২৪ সালে এসে যখন আওয়ামী লীগ এই অভ্যুত্থানটাকে দমানোর চেষ্টা করছিল এবং সর্বশেষ ওই কোটা সংস্কারটা করে যেন একদিনে একটা রায় দিয়ে সবকিছুকে থামিয়ে দেওয়া যায়, সম্ভবত ১-২-৩ আগস্ট এই কোন ১-২ আগস্ট এই কোন একটা সময়ে আবার জামায়াতকে নিষিদ্ধ করার চেষ্টা করা হলো, নিষিদ্ধ করলো। এবং তখন আবার গণমানুষ আমরা দেখলাম যে ৩ তারিখে তার চেয়ে অনেক বেশি নামলো। তো এটা পুরো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে এসেছে। কিন্তু আমরা যেটা বলছি দেখেন এই ২৪-এ যেটা হয়েছে, তাহলে আপনি এই আওয়ামী লীগের নামে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে গণহত্যা চালিয়েছে, তাহলে দল হিসেবে আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া উচিত কি উচিত না? দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া হবে, বিচার শুরু হওয়ার আগেই নিষিদ্ধ করা হলো এবং বলা হলো যতদিন বিচার শেষ না হয়। শুরুই তো হলো না বিচারটা। না, তাহলে এটা তো দেখেন মানে খুবই স্পষ্ট। তার মানে কি একটা অভ্যুত্থানের পরে যারা সরাসরি গণহত্যায় জড়িত তারা রাজনীতি করবে এবং রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের রানিং বিচার হবে, এরকম অবস্থা? এটা হবে তাহলে তারা রানিং রাজনীতি করবে? এটা তো হতে পারে না। বরং রাজনীতি করলে, যদি রাজনীতি করে, জনগণ তো তাদের প্রত্যাখ্যান করেছে, গণ অভ্যুত্থানে তো তাদের প্রত্যাখ্যান করেছে, তো তারা রাজনীতি করলে জনগণ তাদের কাছে যাবে কেন? তারা কি করতে পারবে রাজনীতি করলে? তাহলে যে তারা এত বড় একটা গণ অভ্যুত্থান ঘটালো, তাহলে তাদের শাস্তিটা কি আসলে? প্রত্যাখ্যান। তারা রাজনীতি মানে গণ অভ্যুত্থানের শাস্তি, তারা ভোট পাবে না। তারা সেটাই তো, সেই প্রত্যাখ্যানটা তো সেভাবেই করতে হবে। জনগণের জায়গায় প্রত্যাখ্যান করেছে, তাহলে রাষ্ট্রকে তো রাষ্ট্রের জায়গা থেকে আইনগতভাবে এটা করতে হবে। রাষ্ট্র সেই জায়গায় একটা গণহত্যাকারী আওয়ামী লীগ ঠিক করেছিল জামাত ইসলামীকে নিষিদ্ধ করে? আওয়ামী লীগ কি ঠিক করেছিল জামাত ইসলামীকে নিষিদ্ধ করে? কারণ তারা ৭১-এর পরাজিত শক্তি, তাদের বিশাল একটা কালিমা আছে, ঠিক করেছিল। মানে তারাও তো আসলে বড় একটা অপরাধ। দেখেন এটা তো না, এটা ব্যাপারটা হচ্ছে দেখেন আপনি ওই ৭১-এর পর থেকে তারা যখন তাদের একটা রাজনৈতিক ওই অবস্থানটা নিল, তাহলে ওই রাজনৈতিক অবস্থানের মধ্য দিয়ে আপনি দেখেন ওই সময়ে যারা ছিল, ধরেন শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে পরবর্তী সময়ে, তাহলে তখন তাদের কি একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে এটা তাদের তখন নির্ধারণ করার কথা ছিল। কিন্তু আমরা পরবর্তীতে দেখেছি যে এখানে কিন্তু একটা গণক্ষমা কর্মসূচি হয়েছিল ৭১-এর পরে, এবং পরবর্তীতে আমরা দেখেন তাহলে আপনি শেখ মুজিবুর রহমানের
তিনি নিজেই পাকিস্তানের সাথে ওই সম্পর্ক উন্নয়ন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেলেন। আমরা দেখলাম মেজর জিয়াউর রহমান, তিনি একটা হচ্ছে গণতান্ত্রিক উত্তরণের জন্য সকল রাজনৈতিক দলকে সুযোগগুলো করে দিলেন। এটা তো 55 বছর আগের আলোচনা, এটা তো তখনই সমাধান হয়ে আসার কথা তার ছিল। মানে তারা ওই বহৎ দায় ছিল, তারা বহৎ আমাদের ছিল, উপরে তারা চাপিয়ে উদার দিয়ে ছিল, তারা এখন ক্ষমা করেছে, আপনারা সংকীর্ণ বলে আপনারা ক্ষমা করছেন না বা আপনারা অ্যালাউ করছেন না, এইরকম কি বিষয়টা? মানে না, সংকীর্ণ ইতিহাসটা না। যেহেতু আমরা আছে। কোনো গণহত্যাকারীকে দেখেন, তারা কি ছিল এটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কোন গণহত্যাকারীকে ছেড়ে দেয়া এত উদার আমরা হইতে চাই না। নিশ্চয়ই যারা গণহত্যাকারী তার বিচার হইতে হবে, এটা কোনো সংকীর্ণতা হতে পারে না। না, তার বিচার নিশ্চয়ই হতেই সাজিদ হবে। আলম, গণহত্যাকারীকে কেন এবং ছাড় দেওয়া আমরা হবে? এই সেটা একটা জন্য বিশাল বলছি রকমের অপরাধ। যে দেখেন, জি, সাজিদ আলম, গণহত্যা একটা বিশাল রকমের অপরাধ, সেটাকে কেন ছাড় দেওয়া হবে? তাদের বিচার হবে, তাদের শাস্তি হবে নিশ্চিতভাবে। কিন্তু সেই দলটা, যেমন জামাতে ইসলামের দলটা এখন রাজনীতি করবে কেন? মানে দল হিসেবে কেন তারা রাজনীতি করতে পারবে? তাদেরও যদি গণহত্যাকারী যারা ছিল বা অপরাধের সাথে তারা বিচার হবে, মানে তেমনিভাবে আওয়ামী লীগের ক্ষেত্রে এই একই যুক্তিটা কি কাজে লাগে না? মানে একই যুক্তিটা প্রযোজ্য না? বা আপনি যদি দৃষ্টিভঙ্গির কথা বলছিলেন, মাহফুজ আলমের মতো যারা মনে করছেন, মাহফুজ আলমের মতো যারা মনে করছেন যে তাদের ইমান ফিরে এসেছে, বা যাদের ভোটার সমর্থক, বা ধরেন এতদিন নির্যাতিত হওয়ার পরে যে তাদের প্রতি একটা সহানুভূতিশীল গোষ্ঠী তৈরি হয়েছে, ফলে তাদের সাথে কি অন্যায় হচ্ছে না? মানে আপনারা যা মনে করছেন সেটাই চাপিয়ে দিচ্ছেন। তারা নির্যাতিত হয়েছে, তারা এতদিন নির্যাতিত হয়েছে, তাদের প্রতি সহানুভূতি এসেছে না, ধরুন আওয়ামী লীগের অনেকেই তো ভুয়া মামলায় আছে না, ভুয়া মামলায় গ্রেপ্তার হয়ে আছেন, মানে 2 বছর ধরে আছেন, জামিন হয় না, তো তাদের সাথে তো অন্যায় অবিচারটা হচ্ছে না? আওয়ামী লীগের একটা জিনিস কি, মানে আওয়ামী লীগের এই যে মামলা যেগুলো হয়েছে, ধরেন একটা মানুষ, সাপোজ আমার জেলা পঞ্চগড়, সেখানে একটা হত্যা হয় নাই, কিন্তু সেখানে যারা ওইখানের আওয়ামী লীগের নেতৃত্ব ছিল, তারা ওই জায়গায় আন্দোলনকারীদেরকে পিটিয়েছে, তাদের উপরে আঘাত করেছে, তাদেরকে রক্তাক্ত করেছে, এবং বিগত 16-17 বছর ধরে তারা বিএনপির যারা ছিল সেখানে, কিংবা জামায়াতের বা অন্যান্য, তাদেরকে তারা মিথ্যা মামলা দিয়েছে, জুলুম করেছে, তাদেরকে তারা নির্বাচন করতে দেয় নাই, তাদের ভোট চুরি করেছে। এই একটা সামগ্রিক অপরাধের দায়ে এখন তারা একটা মামলায় আসামি হয়েছে, এবং সেই সামগ্রিক অনুযায়ী অপরাধের দায়িত্ব কোনো রাজনৈতিক দল দেয় না। যখন ধরেন আপনাদের দলের কেউ অপরাধ করে, আপনারা বলেন সেটি তার ব্যক্তির অপরাধ বা বিএনপির অপরাধ, বিএনপির তখন ব্যক্তির বিরুদ্ধে শাস্তি নেয়, তাহলে সামগ্রিকভাবে দলের সকল সদস্য কেন অপরাধী হয়ে যাবে? না, সকল সদস্য না তো। তাহলে মামলায় ধরেন আওয়ামী লীগের একটা জেলায় সাপোজ 50,000 সমর্থক আছে ধরেন, তো এর মধ্যে কিংবা ধরেন 10,000 সমর্থক আছে, মামলায় তো নাম আছে 50 জনের, মামলায় তো নাম আছে 100 জনের বা 500 জনের, সবার তো নাই। কিন্তু যাদের আছে, আপনি তাদেরকে, তারা যদি ধরেন একটা আইনি প্রক্রিয়া গিয়ে নিজেদেরকে নিরপরাধ প্রমাণ করতে পারে, সে নিরপরাধ হবে। কিন্তু এই প্রত্যেকটা জিনিসের সাথে তারা সম্পৃক্ত ছিল, কেউ জেলা পর্যায়ে ছিল, কেউ সেন্ট্রালি ছিল, তারা কেউ হত্যার সাথে সম্পৃক্ত ছিল, আবার কেউ অন্য ভোট চুরি করা সম্পৃক্ত ছিল, কেউ আবার তার উপরে তাকে মিথ্যা মামলায় দিয়ে ফাঁসিয়ে দিয়ে বছরের পর বছর জেল খাটানোর মতো ঘটনা তো গুলোতে ছিল। তো এক একটা জায়গায় পার্সপেক্টিভ এক এক রকম। আপনি যেটা বলছেন ব্যাপারটা আসলে এরকম না। আওয়ামী লীগের উপরে সিম্প্যাথি আসে নাই, আমি শেষ করি, আওয়ামী লীগের উপরে সিম্প্যাথিটা আসে নাই। যেটা হয়েছে, বর্তমানে যারা আছে, ধরেন রাজনৈতিক দল হিসেবে আমরা যারা ফাংশন করছি, আমাদের ধরেন ওই বিএনপি ক্ষমতা আছে, তাদের বা আমরা সবাই যতটুকু করা উচিত ছিল ওইটুকু হয়নি দেখে মানুষ তাদের জায়গা থেকে কেউ তার জায়গা থেকে কিছুটা হতাশ হয়েছে, কেউ ক্ষোভ ঝাড়ছে, কেউ প্রত্যাশাটা প্রকাশ করছে। কিন্তু তার মানে এটা না যে আওয়ামী লীগের উপরে সিম্প্যাথি এসেছে। মানে তার মানে সেটি কি শুধু বিজয়ীরাই নির্ধারণ করবে? ধরেন মাহফুজ আলম যে দৃষ্টিভঙ্গিতে দেখছে যে আওয়ামী লীগের ইমান ফিরেছে কারণ এই ঘটনাগুলো ঘটেছে, তার মতো যারা আছে, তো তাদের যে মত, তারা যদি মনে করে যে আওয়ামী লীগের টেটির হয়েছে বা মানে আওয়ামী লীগের প্রতি যারা সহানুভূতিশীল ফিল করছে, তাদের মতটাকে অগ্রাহ্য করার অধিকার আপনারা রাখেন না? আপনি হচ্ছে ওনার মনে তাহলে পরের লেখাগুলো পড়েন নাই, উনি এটার কনসিকুয়েন্সে আরো লেখা দিয়েছে, এবং উনি পরবর্তীতে যেটা বোঝানোর চেষ্টা করেছে, উনি এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করেছে যে যদি আওয়ামী লীগ ফিরে, যদি রাজনীতিতে আওয়ামী লীগ কোনো সময় প্রাসঙ্গিক হয়, তাহলে সেটা আমাদের কারণেই হবে। কারণ এই যে বিভিন্ন মানুষ, এই বাংলাদেশে বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ আছে, বিভিন্ন জনের বিভিন্ন মতামত আছে, বিভিন্ন চাওয়া পাওয়া আছে, এগুলোর বিরুদ্ধে যদি আমাদের অবস্থানটা হয় সামগ্রিকভাবে, ধরেন একটা ইসলামপন্থী রাজনৈতিক দল আছে, তিনি তার ধর্মীয় আদর্শ অনুযায়ী এই যে মাজার কেন্দ্রিক যে কালচারগুলো, এটাকে সমর্থন করেন না, সমর্থন তিনি নাই করতে পারেন, কিন্তু তিনি সেটাতে আঘাত করতে পারেন না। যদি এই আঘাতটা হয়,
তাহলে এটার একটা নেগেটিভ কনসিকুয়েন্স আছে। ওই মানুষগুলো তখন বর্তমানে যারা ক্ষমতাসীন কিংবা রাজনীতির সাথে সম্পৃক্ত তাদের উপরে আস্থাটা হারাবে, কারণ তারা তাদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠতে পারছে না কেউ না কেউ। তো এই কারণে তিনি এইরকম বিভিন্ন এক্সাম্পল টেনেছেন। যদি এই ঘটনাগুলো হয় এবং যারা নতুন করে যদি কেউ নিপীড়িত হয়, এই বিভিন্ন স্টেক হোল্ডার গুলো, ধরেন এই মাজারপন্থী বলেন বা এরকম বিভিন্ন অংশ, তাহলে তাদের পক্ষে যদি তারা কাউকে না পায়, তখন আওয়ামী লীগের প্রতি যে জিনিসটা হবে, আওয়ামী লীগের এই প্রাসঙ্গিকতাটা আসবে। মানুষ তখন এই শব্দটা বলবে যে তাহলে মানে আমরা আগে এটা পেতাম, ধরেন এখন এটা পাইতেছি না, মানুষ তখন ওই তুলনার দিকে চলে যাবে। তো আমাদের যে কাজটা আসলে করতে হবে, মানে ব্যাপারটা না আগেই ভালো ছিলাম হচ্ছে এটা কথার কথা চলে আসতে পারে অনেকের মুখ দিয়ে আসলে, কিন্তু এই কথাটা তার মুখ দিয়ে আসবে না যারা এই সরাসরি এই নিপীড়নটার মধ্য দিয়ে গেছে। এই কথাটা তার মুখ দিয়ে আসবে না যে সরাসরি জুলাইটা দেখেছে, অন্তত এই 2-4 বছর আসার কোনো সম্ভাবনা নেই। এই কথাটা ধরেন তার মুখ দিয়ে আসবে না, ধরেন যেই মানুষটার কোনো একটা ব্যাংকে ধরেন 10 লাখ টাকা ছিল, এখন সে টাকাটা পাইতেছে না, কিংবা যেই মানুষটার নিজের জমিটা দখল হয়ে গিয়েছিল, লুটপাট হয়ে গেছিল, কিংবা যার পরিবারের একজন, এই যে আপনি যেটা বললেন যে কোনো অপরাধ ছাড়া শুধু একটা রাজনৈতিক দল করে দেখে নিপীড়নের শিকার ছিল, কিংবা আমরা যারা এরকম শত শত লাশ পড়ে থাকতে দেখেছি, আমাদের মুখে এটা সহজে আসবে না। বরং আমরা যে জিনিসটা করব আমরা ক্ষমতাসীন প্রয়োজনে আবার রাস্তায় গিয়ে তাদেরকে মনে করাই দিব যে আপনাদের এটা করতে হবে, আপনারা ভুল করতেছেন। কিন্তু তার মানে এটা কখনো না আমরা বলবো যে না আপনাদের উপরে আমাদের আর কোনো আস্থা নাই, তাহলে যেটা ছিল এটা ব্যাক করে আসো। সেটা আপনারা বলবেন না, কিন্তু যদি একটা দেশের একটা অংশ বলে, তাদের অংশকে বা তাদের মতকে অগ্রাহ্য করার ক্ষমতা কি গণতন্ত্র অ্যালাউ করে কিনা, সেই প্রশ্নটা আপনার কাছে করছিলাম। যেমন করে জামাত ইসলামকে নিষিদ্ধ করা কখনোই পছন্দ করে নাই মানুষ, হয়তো মানে একটা বড় অংশের মানুষ পছন্দ করে নাই, বা একটা ছোট অংশের মানুষও যদি পছন্দ না করে, সেই অংশের মতকেও কি আমরা অগ্রাহ্য করতে পারি? এটাই ছিল আমার প্রশ্ন। মানে আমার জায়গাটা থেকে যেরকম, যদি কোনোদিন আপনি যে মতটার কথা বলতেছেন বা যে অংশটার কথা, এই অংশটা গুরুত্বপূর্ণ কিংবা বড় হয়ে উঠে, তখন এই মতটাই নির্ধারণ করে দিবে আসলে। এটার জন্য আমার আপনার আলাদা করে এই মতটা বৃহৎ মতকে করতে পারবে না প্রতিনিধিত্বকারী। এখন আমরা যাদেরকে দেখতেছি নতুন করে আসতেছে বিভিন্ন গোল টেবিল বৈঠক থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, যাদেরকে আমি দেখলাম যে একজন হাম লীগ বলে আখ্যায়িত করেছে, মানে যারা এর আগেও আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল, যারা নেটওয়ার্কের সমস্যা হচ্ছে এবং যাদের মধ্যে ওই কাজের জন্য আওয়ামী লীগ বিন্দুপাত অনুষ্ঠানী, এবং যারা মনে করে আওয়ামী লীগ ঠিক ছিল এবং আওয়ামী লীগ যেটা জুলাই করেছে এটা ঠিক করেছে, তাদের কথাগুলোকে আমাদের অনেক বেশি গুরুত্ব দিতে হবে। না, কারণ আওয়ামী লীগ জুলাই যা করেছে সেটা ঠিক করে নাই। আওয়ামী লীগের পতনের ম্যান্ডেট পেয়ে গেছিল, মানে যেটা হয়েছে, কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধের ম্যান্ডেটটা কোথা থেকে আসলো সেটাও আমার প্রশ্ন ছিল। যে আওয়ামী লীগ সরকারের পতন হবে, ক্ষমতা ছাড়তে হবে, এই ম্যান্ডেটটা জুলাই আমরা দেখেছি, কিন্তু তাকে নিষিদ্ধ করে দিতে হবে, সে আর রাজনীতি করতে পারবে না। এটা শুনেন, না ঠিক আছে আমি আপনার কথাটা বলি, এটা ক্ষমতা ছাড়াটা আর এই পতন, দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আওয়ামী লীগ ধরেন একটা সুষ্ঠু ভোট করেছে, ভোটে হেরে গিয়েছে, ক্ষমতা ছেড়ে চলে গিয়েছে, এটা এক জিনিস। আওয়ামী লীগ যে কোনো একটা সময় দেশ চালাইতে পারতেছে না, এরপরে আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে দিল, নির্বাচনের জন্য ছেড়ে দিল, এটা আরেক জিনিস। কিন্তু আওয়ামী লীগ যখন একটা যৌক্তিক দাবি নিয়ে একটা আন্দোলন হচ্ছে, সেই আন্দোলন তো মানবেই না, সেটাকে দমন করার জন্য মানুষকে খুন করা শুরু করলো, হত্যা করা শুরু করলো, এবং এই হত্যার পরিমাণটা হাজারের অধিক মানুষে গেল, তারপরও তার ক্ষমতায় টিকে থাকতে হবে। এবং সর্বশেষ যখন গণমানুষ রাস্তায় নেমে আর তার যেটা তীর্থস্থান মনে করেন ওই মুহূর্তে গণভবন, সেটাকে মানে এমন ভাবে মানে মানুষের ক্ষোভের উদ্গীরণ সেখানে ঘটলো, যেখান থেকে যান নিয়ে দেশ ছেড়ে পালাতে হলো। তো এটা হচ্ছে ক্ষমতা ছাড়া না, এটা হচ্ছে পতন। এবং ওই মুহূর্তে শেখ হাসিনা যদি গণভবনে থাকতো, শেখ হাসিনার মানে একটা হাড় মাংস খুঁজে পাওয়া যেত না। মানুষের ক্ষোভের পরিমাণটা এই পরিমাণে ছিল। তো ওইটা ছিল আসলে শুধুমাত্র ক্ষমতা ছাড়ার ম্যান্ডেট না,
3 তারিখ আমরা দিয়েছিলাম আর কি। পতনের সেটা ছিল ম্যান্ডেট, সেটা যে ছিল তার স্বৈরাচারের পতনের ম্যান্ডেট, পতন কিন্তু এবং তাকে নতুন নিষিদ্ধের রাজনৈতিক ম্যান্ডেটটা বন্দোবস্তের কোথায় হলো? ম্যান্ডেট। হ্যাঁ, নিষিদ্ধের ম্যান্ডেটটা হ্যাঁ, কোথা এবং থেকে এলো? হ্যাঁ, অবশ্যই মানুষ তো যে স্বৈরাচার যে খুন করতে পারে সেদিনে তো তার নিষিদ্ধের ম্যান্ডেট নিশ্চিত হয়ে গিয়েছে। এটার জন্য আলাদা তো ম্যান্ডেটের কোনো প্রয়োজন নেই। মানে একটা দেশ ছেড়ে ভয়ে পালাতে হয়েছে খুন তো অনেকেই করতে শুধুমাত্র, পারে, মবও তাহলে করতে পারে, তিনি খুন পদত্যাগ মবও খুন করেন। করেছে। খুন তো অনেকেই আসলে করতে পারে স্বার্থে, রাজনীতির ও প্রয়োজন। তাহলে আপনি আমি তাহলে আপনি মেলাচ্ছি না, মবের খুন আর শেখ না হাসিনার খুন আমি একই সাথে মেলাচ্ছি না, দেখেন? আমি শুধুমাত্র এই প্রশ্ন আমি মেলাচ্ছি না। কোনোটার সাথে আসলে কোনোটার গ্র্যাভিটি মেলে না। মুক্তিযুদ্ধের সাথে গণ অভ্যুত্থানের সাথে মবের সাথে একটা সিঙ্গেল হত্যাকাণ্ড কিছুই মেলে না, যার কারণে মেলানোর চেষ্টা হচ্ছে না। আমি শুধুমাত্র এই ম্যান্ডেটের খোঁজটা করছি, যে যেই ম্যান্ডেটে শেখ হাসিনার পতন হলো, আমরা চাক্ষুষ দেখলাম, সেই মানে তারপরে কোন ম্যান্ডেটে সেটি তো আমরা চাক্ষুষ দেখলাম না। দেখলাম হাসনাতের নেতৃত্বে কয়েকজনের আন্দোলন এবং তার প্রেক্ষিতে যমুনা ঘেরাও করে, যেটিকে অনেকেই বললেন একটা নাটক হলো এবং তখন নিষিদ্ধ হয়ে গেল। হ্যাঁ, আমি আপনাকে প্রথমেই বলেছি এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক যে হাসনা কিংবা আমাদেরকে আবার আরেকবার আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য রাস্তায় নামতে হয়েছে। এটা এই ইন্টারিম সরকারের 8 আগস্টে ক্ষমতা গ্রহণের পরে 9 আগস্টে ইন্টারিম সরকার এটা করা উচিত ছিল। কারণ শেখ হাসিনা শুধু ক্ষমতা ছাড়ে না, এই পতন হওয়াটা এরকম না যে শেষ সময়ে ভয়ে তিনি পদত্যাগ করলেন, এরপরে আরেকটা নির্বাচন হলো, এরকম হয় নাই। তিনি তার জায়গা থেকে একটা গণহত্যা ঘটিয়ে জানের ভয়ে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এবং এই যে আওয়ামী লীগ দল, এই দল হিসেবে আওয়ামী লীগের নেতৃত্বে এই গণহত্যাটা হয়েছে, তারা যখন ক্ষমতাসীন দল অবৈধভাবে, তখন তো এটা তারা যে রাজনৈতিকভাবে বাংলাদেশে কোনোদিন রাজনীতি করতে পারবে না, এই নিষিদ্ধ হওয়াটা 5 তারিখে হয়ে যাওয়ার কথা ছিল এবং ম্যান্ডেট হচ্ছে 5 আগস্টের গণঅভ্যুত্থান। আচ্ছা, মানে ওইখানে মানে আপনি বা আপনারা যা মনে করছেন সেটি সঠিক মনে করা, মানুষের বাকি মনে করাটাকে আর আপনারা আমলে নেওয়ার না, এটা তো আমি মনে করছি না, এটা তো মানুষ নেমেছিল, মানুষ না নামলে সরকার পতন, এক দফা দাবি সরকার পতন। হ্যাঁ, হ্যাঁ, তাহলে যে গণহত্যা করেছে, যার পতনের জন্য নামলো, সে আবার রাজনীতি করবে? এটা কিভাবে হতে সেটা পারে? তো মানুষ বলে নাই তখন যে তারা রাজনীতি করতে পারবে না, এটা কি বলেছিল কোথাও কোথাও আন্দোলন মানে হয়েছিল? গণহত্যাকারী দল তাহলে তখন রাজনীতি করতে পারবে? আপনার মনে হয় তখন আওয়ামী লীগ মানে রাজনীতি করতে আমার পারবে? যদি এই মনে নাও উদ্দেশ্য হয়, ছিল? আমার যদি মনে না হয় যে তাদের রাজনীতি করা উচিত বা করতে পারবে না, কিন্তু যারা মনে করছে যে তাদের রাজনীতি করতে পারা উচিত, তাদের মনে করাটাকে আমি কিভাবে মানে না, মনে তো অগ্রাহ্য করছে করে দেব? তারা, মনে তো করছে তারা যারা ওই আওয়ামী লীগের এই গণহত্যাটাকে এখনো সমর্থন করে, মনে করছে তারা যারা মনে করে জুলাই একটা সন্ত্রাসী কার্যক্রম, মনে করছে তারা যারা মনে করে জুলাই তো শুধুমাত্র জুলাই তো দেশের এতদিন ধরে ঘটে না। জুলাই তো শুধুমাত্র একমাত্র ঘটনা না, মানে তার আগেও আওয়ামী লীগের অনেক অপকর্ম আছে, অনেক সুকর্ম আছে, বা অন্যান্য দলের অনেক অপকর্ম আছে, সুকর্ম আছে। মানুষের আরো অনেক কারণে মানুষের মানে কোনো দলের প্রতি কি বলবো সমর্থন বা মানে ঘৃণা দুটোই থাকতে পারে। তো সেগুলোকে আর আমলে নেওয়ার সুযোগ নাই। জুলাই একমাত্র। অবশ্যই, মানে আপনি দেখেন মানে জুলাইটা কিন্তু এই যে ক্ষোভের উদ্গীরণ, এই উদ্গীরণ আমরা কিন্তু বলে আসছি এটা 36 দিনে আসলে না। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতাটা নিল, ক্ষমতায় নিয়েই প্রথমে তারা পিলখানা হত্যাকাণ্ড ঘটালো, যেখানে 74 জনকে আওয়ামী লীগের নেতারা এটা নেতৃত্ব দিয়েছে, 74 জনকে পিলখানা হত্যা করা হলো। এরপরে আপনি দেখেন 13 সালে শাপলা চত্বরে সেখানে এরকম প্রায় 67-68 জনকে সেখানে হত্যা করা হলো। এরপরে 14তে একটা ভোট চুরির নির্বাচন হলো, 18তে একটা ভোট চুরির নির্বাচন হলো রাতের আধারে। 21 সালে মোদি বিরোধী আন্দোলনে একটা দেশের সরকার প্রধান মনে করেন বাংলাদেশে আসতেছে, আমরা আমাদের জায়গা থেকে সমর্থন করি না, আমরা এটা ধরেন বিরোধিতা করলাম, এটাকে দমন করানোর জন্য 19 জনকে হত্যা করা হলো। আবার 24-এ আরেকটা দামি নির্বাচন হলো। এই সামগ্রিক এবং এই পুরো 16-17 বছর এরকম হাজার হাজার মানুষ আছে যাদেরকে হত্যা করা হয়েছে। আপনি দেখবেন ট্রাইব্যুনালে একজন সেখানে আর্মির একজন অফিসার, উনি সেখানে হচ্ছে এটা সাক্ষ্য দিলেন যে উনি এবং উনার তত্ত্বাবধানে 1017 জন মানুষ টোটাল ওই জায়গায় হত্যা হয়েছে। এবং পরবর্তীতে যেটা যিনি শেখ হাসিনার এই যে হত্যাকাণ্ড এবং হচ্ছে তাকে যে মৃত্যুদণ্ড রায় দেওয়া হলো, এটার উনি অন্যতম একজন সাক্ষী। তো এই সামগ্রিক বিষয়গুলো একটা আরেকটার কনসিকুয়েন্সের মধ্য দিয়ে মানুষের ভিতরে একটা ব্যাপক ক্ষোভ পুঞ্জীভূত হয়েছিল। এবং সর্বশেষ মানুষ যখন দেখলো যে এই ছেলেপেলেগুলো তারা একটা যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনে নেমেছে, যে যারা অধিকাংশ তাদের সন্তান, এটা তাদের সন্তানদের জীবিকার সাথে জড়িত এবং রুটি রুজির সাথে জড়িত, এবং এই সন্তানদেরকেও এই যৌক্তিক দাবিটা মেনে না নিয়ে বরং তাদেরকে হত্যা করা হচ্ছে, তখন মানুষ এভাবে রাস্তায় নেমেছে। আপনি দেখেন এর আগের বছরে
বিএনপি কিন্তু একটা বিশাল আন্দোলনের ডাক দিয়েছিল 28 অক্টোবরে। মানুষ কিন্তু বিএনপির যারা নেতাকর্মী তারা নেমেছিল, গণমানুষ রাস্তায় নামে নাই। তো গণমানুষ তখনই রাস্তায় নেমেছে যখন গণমানুষ দেখলো যে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ তার সকল লিমিট ক্রস করে চলে যাচ্ছে, তখন একটা ওই অভ্যুত্থানের পর্যায়ে গিয়েছে। এবং একটা অভ্যুত্থান হয়েছে, তার প্রেক্ষাপট পূর্বেরটা হচ্ছে হাজারের অধিক, ধরেন এরকম অধিকাংশ যারা হচ্ছে স্টুডেন্ট তাদেরকে এভাবে হত্যা করা হয়েছে। হাজারের অধিক হত্যা করা হয়েছে, লক্ষের অধিক হত্যা যারা করেছে তার সাথে যারা সম্পৃক্ত তাদের সাথে আপনারা জোট করেছেন, আর হাজারের অধিক যারা হত্যা করেছে তাদের সাথে তো তাহলে একই কথা। মানে আমাদের প্রশ্নটা ওই জায়গায়, আমাকে একটু বলেন, ধরেন এই জোটটা তারা যখন 29 বছর ধরে বিএনপির সাথে করেছে, যখন আওয়ামী লীগ তাদের সাথে একসাথে সংসদ শেয়ার করেছে, যখন 90-এ আওয়ামী লীগ বিএনপি জামায়াত একসাথে আন্দোলন করলো, তাহলে তো এই প্রশ্নটা তাদের কাছে, এই দায়টা আপনার তাদেরকে দিতে হবে। তাহলে তো আপনি যদি ওই একই ফেলেছে মিশমাশ হয়ে গেছে তাদের মধ্যে, ফলে আপনাদের আর কিছু যায় আসে না। তাহলে না, এটা তো মীমাংসিত হয়ে আপনারাই করেছেন। মানে যারা এর পূর্বের আমাদের রাজনীতিবিদ, যারা এই আওয়ামী লীগই বলেন, আপনি বিএনপি বলেন, কিংবা ওই যে তখন জাতীয় পার্টি ছিল তারাই বলেন, তারা তো একটা 55 বছরের পর্যায়ের মধ্য দিয়ে এটাকে একটা মীমাংসার মধ্য দিয়ে নিয়ে এসেছে, এবং তারা একসাথে এই কাজটা করেছে আন্দোলন। তাহলে এটা তো 90 থেকে শুরু হয়েছে। তাহলে আপনি তো তাদেরকে দায় দিতে পারেন, কিন্তু তারা যদি বিএনপি কোনোভাবে ধরেন আওয়ামী লীগের সাথে কোনো রকম সখ্যতা হয়, যেটি আসলে নির্বাচনের আগে দেখা গেছে যে ভোট দেওয়ার জন্য বিএনপির নেতাকর্মীরাও বলেছেন, এরকমটা যদি হয় তাহলে আবার মীমাংসা হয়ে যাবে। তখন এই যে হাজার মানুষ মরলো তাতে কিছুই গেল আসলো না, তখন আবার মীমাংসাটা হয়ে যাওয়া যাবে। রাজনৈতিক দলগুলো মনে করেন হয়ে যাওয়া যাবে, কারণ বিএনপি না, মীমাংসাটা হবে না, এটাই আমি বলছি। তাহলে এটাই মানে দুইটা জিনিস, একটা হচ্ছে আপনি এখানে রাজনৈতিক দল, একটা হচ্ছে সাধারণ জনগণের জায়গা, ম্যাস পিপলের জায়গা। আপনি দেখেন এখন রাজনৈতিক দলের জায়গা থেকেও যখন জামায়াতের ওইটা রাজনৈতিক দলের জায়গায় সেটেলমেন্ট হয়ে গেছে বা তারা মেনে নিয়েছে, আবার সাধারণ মানুষের জায়গায় তারা তাদের ওই সমর্থক গোষ্ঠীটা তারা ধীরে ধীরে তৈরি করেছে, অ্যাকসেপ্টেন্সটা তৈরি করলো। এবার এখানে আপনি মাত্র যে এক্সাম্পলটা দিলেন, বিএনপির কথাটা বললেন, এক বিএনপি সরাসরি এই অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত, অভ্যুত্থানের পক্ষে শক্তি হিসেবে বিএনপি তাদের জায়গায় দল হিসেবে তারা ওই আওয়ামী লীগের যারা ভোটার আছে, সমর্থক আছে, তাদের ভোট বা সমর্থনের জন্য ইন্টারনালি তারা ভোট দিতে গিয়েছে বা কাদের সাথে যোগাযোগ করেছে, যারা এখনো স্বাভাবিকভাবে আছে এলাকাগুলোতে, কারা স্বাভাবিকভাবে আছে, যাদের বিরুদ্ধে পূর্বের এই ধরনের অন্যায় অত্যাচার অভিযোগ নাই এবং তারা এখনো এলাকায় আছে, যাদেরকে আমরা নিজেরাই বলেছি যে তারা যদি চায় অন্য যে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হতে পারে। তো তাদের সাথে বিএনপি এই নেগোসিয়েশনটা করছে কিংবা বোঝাপড়াটা তৈরি করছে, হয়তো তারা বিএনপিতে অনেকে যোগও দিয়েছে। আমাদের কথাটা হচ্ছে বিএনপি এই কাজটা করবে না যে দল হিসেবে তারা বলবে যে আমরা আওয়ামী লীগকে স্পেস করে দিচ্ছি। যদি তারা এটা করে, আমি জানি না ভবিষ্যতের কথা, আমি এখনকার কথা বলছি, যদি তারা এটা করে তাহলে তারা তাদের প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলবে। তারা ইতিমধ্যেই, আমরা এটা মনে করি যে তারা যে তাদের 31 দফা দিল, জুলাই সনদ দিল, গণভোট হলো, এগুলোর সাথে প্রতারণা করা শুরু করেছে। কিন্তু যদি এটা এই পর্যায়ে যায় যে আওয়ামী লীগকে তারা আওয়ামী লীগ নামে ফিরিয়ে আনছে, রাজনীতি করার অধিকার দিচ্ছে, যেটা তারা করে নাই। আমার একটা জিনিস মনে পড়লো, এই অধ্যাদেশটা ছিল আওয়ামী লীগকে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার একটা অধ্যাদেশ ছিল, এই অধ্যাদেশটা কিন্তু তারা আইনে পরিণত করেছে। সো এই কাজটা তারা এই জিনিসটা করবে না। জি, আচ্ছা, এটা হচ্ছে আপনাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সমঝোতা। ওখানে আবারও আমার সেই বিষয়টা রয়ে গেল, যে হোক এই আলোচনাটা সামনেও নিশ্চয়ই গড়াবে। কিন্তু এটা একটু প্রশ্ন করতে চাই যে ধরেন কখন থেকে জুলাই আসলো, জুলাই দেখলাম আসলে জনগণ রাস্তায় নামলো, আপনারা নেতৃত্বে ছিলেন, সেই সময় আমরা চোখে দেখেছি সেটা। কিন্তু তার আগে তো আপনিও মানে ছাত্রলীগ করা, সেই একটা ব্যাখ্যাও নিশ্চয়ই বিভিন্ন সময় আপনি দিয়েছেন, বা আপনি সবসময় বঙ্গবন্ধুর প্রশংসায় পঞ্চমুখ থাকতেন, আমার বঙ্গবন্ধুকে সম্মানিত করলে জাতি সম্মানিত হবে, সেই ভাইরাল বক্তব্য আমরা দেখেছি। এমনকি কোটা আন্দোলনটা যখন মানে বৈষম্য বিরোধী আন্দোলনটা 24-এর যেটি হলো, সেখানেও আমরা দেখেছি বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এই ছিল স্লোগান। তারপরে যখন আপনারা জয়ী হলেন, তারপরে মুজিববাদ মুর্দাবাদ কেন? প্রথমত হচ্ছে মানে কিছু জিনিস হয়তো এটা আপনার জায়গা থেকে ওই তথ্যটা আপনার কাছে নাই দেখে আপনি মিস ইন্টারপ্রেট করছেন বা ভুলভাবে উপস্থাপন করছেন, বা সবাই যারা আমাদের দর্শকও আছে যারা, তারা হচ্ছে যে একটা বা দুইটা সম্ভবত বক্তব্য তাদের কাছে আসে, এটা কোনো পলিটিক্যাল বক্তব্যের জায়গা না, এটা ছিল একটা বিতর্ক প্রতিযোগিতা। আওয়ামী লীগের সময় অধিকাংশ বিতর্ক প্রতিযোগিতা যেগুলো এরকম অ্যারেঞ্জ করা হতো সরকারিভাবে বা বিভিন্ন জায়গা থেকে, ওই প্রতিযোগিতাগুলোর বিতর্কের বিষয় কেন্দ্রিক ছিল শেখ হাসিনা, আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, এই রিলেটেড বিষয় ছিল। তো ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন একটা বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছিল, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা। বিতর্কের বিষয় ছিল আমার বঙ্গবন্ধু।
তাহলে আমি এখন কি নিয়ে বলবো ওই জায়গা থেকে? আমি জিয়াউর রহমানকে নিয়ে বলবো? আমি ওই জায়গা থেকে, আমি তো একজন বিতার্কিক, আমার উদ্দেশ্য একটাই, আমার পুরস্কার জিততে হবে, আমার চ্যাম্পিয়ন হইতে হবে, আমার উদ্দেশ্য একটাই। এবং এরকম আমি বেশ কিছু, সর্বশেষ 2022 সালে অগাস্টে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি একটা বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে, যেখানে ওই শোকের মাস অগাস্ট, ওই অনুযায়ী একটা বিতর্ক প্রতিযোগিতা, বিতর্ক টপিকটা ছিল ওই রকম। তো আমার ওইটা সর্বশেষ বিতর্ক ছিল। তো ওইখানে আমি পুরোটা করেছি আওয়ামী লীগ, মুজিবুর রহমান, ছাত্রলীগ, একদম সেই 1947 কিছু বিষয়ের ক্রিটিসিজম করে। এবং ওই বিতর্ক প্রতিযোগিতাতেও আমি হয়েছে, কিন্তু ওইটার সামনে আনা হয় না, কারণ ওই খেলে আমি আওয়ামী লীগকে ক্রিটিসাইজ করেছি, শেখ মুজিবুর রহমানের সমালোচনা করেছি, শেখ হাসিনার কঠোর সমালোচনা করেছি, ওটা আনা হয় না। ওই বিতর্কের ওইটা নিয়ে আসা হয়, কারণ ওইটা আনলে এখন যেটা হয় যে আমাকে একটু প্রশ্ন করা যাবে, একটু বিব্রত করা যাবে, স্বাভাবিক না? কিন্তু ওটাই সেটা একটা তো। মানে বিতর্কের আপনার টপিক এটা ছিল, আপনার এটা সাথে প্রথমে আমি সাংঘর্ষিক আপনাকে বলেই, স্পষ্ট করলাম। আপনার বর্তমান অবস্থানের সাথে সাংঘর্ষিক বলেই সেটি আনা হয়। আপনার তো এটাই অবস্থান যে আপনি শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনার সমালোচনা করবেন, ফলে ওটি তো আর আনবার বিষয় না। সার্জিস, আমি আপনার কাছে এটা আসলে জানতে এখন চাই আমি যে এটাও বলি আপনাকে, আমি একটু জিজ্ঞাসা করি যে পুরস্কার জিততে হবে, চ্যাম্পিয়ন হতে হবে বলে আপনি এই বিষয়গুলো বলেছেন যেটি আপনি বিশ্বাস করেন না। এখন ধরেন মানে আরেকটা প্রসঙ্গ আমি একটু মিলাই তার সাথে, ধরেন মাশরাফি, যার এখন বাংলাদেশ, একটু আমি একটু যোগ করি, প্রশ্ন শেষ করি, আপনি আরো বড় করে বলবেন যে ধরেন এখন ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট দল চ্যাম্পিয়ন হয়েছে, আমরা সবাই খুব খুশি, আপনিও সেলিব্রেট করছেন, দেখলাম আপনি ফেসবুকে পোস্ট দিয়েছেন। এরকম মাশরাফির নেতৃত্বে অনেক অনেক ম্যাচ জিতেছে বাংলাদেশ, সেও যদি মনে করে যে তাকেও জিততে হবে, চ্যাম্পিয়ন হতে হবে বা কিছু একটা করতে হবে আপনার মতোই, যে পুরস্কার জিততে হবে, তাহলে তার আবার অনেক অন্যায়, তার বাড়িঘর ভাঙা জায়েজ, তার জীবনকে জীববৃত করে ফেলা মানে জায়েজ। এটি কেমন? পুরস্কার শুধু আপনাদেরই জিততে হবে? এই জিনিসটা হচ্ছে মানে একটু মধু মিশিয়ে ব্যাখ্যা করা, যেভাবে উপস্থাপন করা, আপনি ওইভাবে করার চেষ্টা করতেছেন, ব্যাপারটা এরকম না, আপনার অ্যাকচুয়ালটা বলা মিশিয়েই বলেন। হ্যাঁ, মানে না, ব্যাপারটা হচ্ছে কি, প্রথমত হচ্ছে আমি শেখ মুজিবুর রহমানের ধরেন 50-60-এর দশক থেকে 1971 সালের বাংলাদেশ স্বাধীন হওয়া পর্যন্ত তার যে গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো, এগুলো আমি অ্যাকনলেজ করি, স্বীকার করি, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, কারণ ইতিহাসের সত্য জায়গাগুলো আপনি ধামাচাপা দিতে পারবেন না, এটা করার কোনো সুযোগ নেই। সো 1971 সালের 25শে মার্চের আগে পর্যন্ত তার যে অবদানের জায়গাটা নির্দ্বিধায় স্বীকার করি। ইভেন 25শে মার্চের পর থেকে 72 সালের ধরেন 10ই জানুয়ারি পূর্ব পর্যন্ত তাজউদ্দিন আহমেদ থেকে শুরু করে জাতীয় চার নেতার যেটা অবদান ছিল, সেটাও নির্দ্বিধায় স্বীকার করি। এবং 72 পরবর্তী সময়ে 75 পর্যন্ত শেখ মুজিবুর রহমান, তিনি যে একজন স্টেটসম্যান হিসেবে ব্যর্থ হয়েছেন, ধীরে ধীরে স্বৈরশাসক হয়ে উঠলেন, স্বৈরশাসনের বীজটা যে তখন থেকে শুরু হলো বাকশাল কায়েমের মধ্য দিয়ে, তখন থেকে যে বাংলাদেশের মিডিয়াকে জিম্মি করা শুরু হলো, তখন থেকে যে বাংলাদেশের ভোট চুরি শুরু হলো 73-এর ওই নির্বাচনের মধ্য দিয়ে, এটাও আমি নির্দ্বিধায় স্বীকার করি। তো আমি যেমন অবদানটাকে স্বীকার করি, যেটা ক্রিটিসিজম, এটাও স্বীকার করি। আমার হয়তো বিতর্কের কোনো একটা জায়গা ছিল যেখানে আমার শুধু অবদানটা বলতে হবে, আবার কোনো একটা জায়গা ছিল টপিকে যেখানে আমার শুধু ক্রিটিসিজম করতে হবে, টপিকটা এই কেন্দ্রিক ছিল। এবং আমি এটাও আপনাকে বলছি যে ওই 72 থেকে 75-ও তার যে ভালো স্টেপ গুলো যদি যেগুলো ছিল, আমার সেগুলো স্বীকার করতে কোনো সমস্যা নেই। এখন মাশরাফির কথাটা আমি বলি, বাংলাদেশের এই যে ক্রিকেটের জায়গা, ক্রিকেটের যে অল্প কয়েকজন খেলোয়াড়কে আমার অনেক বেশি পছন্দ, তার মধ্যে মাশরাফি একজন। এখন এটা হচ্ছে, এই যে ক্রিকেটার মাশরাফি, আমি এটা মনে করি ব্যক্তিগতভাবে, তিনি যদি তার জায়গা থেকে একটা দল, যেই দলে তিনি একটা অংশগ্রহণ করলেন ভালো কথা, 18 নির্বাচন করলেন, এমপি হলেন, পুরো বাংলাদেশ তার জায়গা থেকে দেখলো যে 18 নির্বাচনটা একটা রাতের নির্বাচন ছিল এবং গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি। এবং তার ওই আসনে আমরা যদি নির্বাচনের ওই ফলাফলটা আপনি দেখেন, নির্বাচনের ফলাফল আমরা যেটা দেখলাম যে 95% বা 94% ভোট শুধু তিনি একাই পেয়েছেন। হ্যাঁ, নির্বাচন। তাহলে এই নির্বাচনে মানে আমার যে জায়গাটা, আমি 24-এর নির্বাচনে 7 জানুয়ারি স্পষ্ট আমার সোশ্যাল মিডিয়া এখনো পোস্ট আছে, এই নির্বাচনকে আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে বর্জন করেছিলাম, বয়কট করেছিলাম, এবং আমি বলেছিলাম যে এই নির্বাচনটার মধ্য দিয়ে বাংলাদেশে যারা ক্ষমতা আসবে তারা কোনোদিন জনগণের সরকার হইতে পারে না। তো এই ধারণাটা ধরেন
আমি সাপোজ 17 থেকে 22 সাল পর্যন্ত ছাত্রলীগের প্রোগ্রাম করেছি, গেস্ট রুম করেছি, এবং আমি আপনাকে এটা বলি, আমার কোনোদিন ছাত্রলীগের কোনো পদ পদবি ছিল না, এটুকু স্পষ্ট করি, যদি আমাকে অনেক বড় নেতা বানিয়ে দেওয়া হয়। তো সেই জায়গা থেকে এই 22-এর পর থেকে আমি একদম পড়াশোনার দিকে চলে যাই, বিসিএস কেন্দ্রিক পড়াশোনা, জব রিলেটেড আর কি। তো এরপরে 24-এর শুরুতেই প্রথম জুলাইয়ের 3 তারিখে 4 তারিখে এই সময় আমাকে ছাত্রলীগের নির্দেশে হল থেকে বের করে দেওয়া হলো, বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হলো। এবং আমি যখন হলে মানে ব্যাগ গাটি গুছায় আমি যখন হল গেটে আসলাম, পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হাজার হাজার স্টুডেন্ট এসে দাঁড়ালো। তারা জানতে পারলো যে আমাকে বের করে দিচ্ছে ছাত্রলীগ হল থেকে, তারা এসে দাঁড়ালো এবং তারা ওই সময় আমাকে আবার হলে ফিরে নিয়ে গেল। তো এই প্রথম আক্রমণটা ওই সময় আমার উপর দিয়ে আসে। এবং আমার যখন সুযোগ হয়েছে, আমি আমার জায়গা থেকে আপনাকে এইটুকু বলি, আমার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার একটা স্টুডেন্টদের এককভাবে এই সক্ষমতা কোনোদিন ছিল না যে একটা সিস্টেমের বিরুদ্ধে একাই রিভোল্ট করব, করে কিছু একটা করতে পারবো। যেদিন আমার মনে হয়েছে যে আমি রিস্কটা নিব, যে যা হচ্ছে অন্যায় হচ্ছে, যেটা এখন করতেছে এটা ঠিক না, ওই দিন আমি সামনে আগায় গেছি এবং আমি নেতৃত্বের জায়গাটাতে ছিলাম একদম ডে ওয়ান থেকে, এমন না যে পরে আসছি এসে যুক্ত হয়েছি, এবং লাস্ট ডে পর্যন্ত। তো আমার যখন মনে হয়েছে যে আমি এটা করতে পারবো, এখন কিছু হলে আমি মোকাবেলাও করতে পারবো, তখন আমি এটাতে দাঁড়াইছি কিন্তু। এবং এই যে পূর্বের যে বিষয়গুলো আপনি আপনার জায়গা থেকে যেটা টানতেছেন, আমি এখনো বলতেছি যে ওই যে মাশরাফি ছিলেন বাংলাদেশ ক্রিকেট টিমের যে ক্রিকেট ক্যাপ্টেন, তাকেও আমি ক্যাপ্টেন বলছি, তাকেও আমরা বস করে মানে ওই টাইমে বলছি, ওই টাইমে সোশ্যাল মিডিয়া পোস্ট আছে যখন ওনার নেতৃত্বে বাংলাদেশের অনেক বিজয় আসছে, তাকেও আমি বাংলাদেশের বেস্ট ক্যাপ্টেন মনে করি বাংলাদেশ ক্রিকেট টিমের। কিন্তু সমস্যাটা যেই জায়গায়, সমস্যাটা হচ্ছে একে তো তিনি ধরেন, আমি ধরলাম তিনি তার জায়গায় ব্যক্তি মাশরাফি কোনো ধরেন অন্যায়ের সাথে ওইখানে জড়িত না, কিন্তু তার ওইখানকার আসন কেন্দ্রিক যে আওয়ামী লীগের পুরো সিস্টেমটা, যে সিস্টেমের তিনি অংশ বা মুকুট, তিনি এই পুরো সিস্টেমটা একটা স্বৈরাচারী অবস্থা সেখানে কায়েম করেছে। আমি ধরলাম তিনি কোনো বাজেট থেকে 1 টাকাও খায় নাই, কিন্তু এই যে তিনি যে 2টা রাতের ভোট কিংবা দামি ভোটের মানে নির্বাচিত এমপি, এটাতেও তার মধ্যে প্রথমবার অনুশোচনা আসে নাই, দ্বিতীয়বারও আসে নাই। এই যে সামগ্রিক বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমরা যেটা প্রত্যাশা করছিলাম, না এটা তো মানুষের ক্ষোভ, এটা তো সাধারণ মানুষ করেছে, এটা তো আমরা করতে যাই নাই। এবং 5ই অগস্টে হয়েছে গণভবন, যদি এটা হইতে পারে তাহলে বাংলাদেশে যারা আওয়ামী লীগের এমপি ছিল, যারা 17 বছর ধরে কারো রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছে, বিএনপির মানুষগুলোকে বাড়িতে থাকতে দেয় নাই, জেলের মধ্যে পড়েছে, তাদেরকে হত্যাযোগ্য করে তুলেছে, তাদের সন্তানদেরকে পিতামাতার স্নেহ থেকে সবকিছু থেকে বঞ্চিত করেছে, তাদের এই ক্ষোভের উদ্গীরণটাকে আপনি যদি মানে এখন এটার জন্য তাদেরকে অপরাধী করেন, এটা তো হইতে পারে না। তো এখন ব্যাপারটা হচ্ছে দিন শেষে এই যে ফলটা, মানে আওয়ামী লীগ যে স্বৈরাচার হয়ে ওঠার যে ফল, এই ফল কিন্তু মাশরাফি ভোগ করেছে। এবং আমি এটাও মনে করি যে তিনি যদি ইভেন কোটা সংস্কার আন্দোলনে ধরেন তার সমর্থন লাগবে না, আমি ধরে নিলাম, জুলাইয়ের 16 তারিখের পরে যখন হত্যা করা শুরু হলো এবং 4 আগস্ট পর্যন্ত প্রায় 1000-এর অধিক মানুষকে হত্যা করা হয়েছে, তখন অন্তত সরকারের পক্ষে গঠনমূলক সমালোচনা করে তার একটা স্টেটমেন্ট নাই। তাহলে যে নীরবে সকল সুযোগ সুবিধা ভোগ করেছে, যে এত বড় একটা গণহত্যার বিপক্ষে একটা শব্দ বলতে পারে নাই, তাহলে মানে নীরব ভাবে এটাকে সমর্থন দিয়েছে। এবং শেখ হাসিনা যদি 5ই আগস্ট থেকে পার পেয়ে যেতেন এবং ক্ষমতায় টিকে থাকতেন, তিনি আবার একই ক্ষমতাভোগী থাকতেন, সুবিধাভোগী থাকতেন, তাহলে আপনি তাকে এই অন্যায় বা এই দোষে তিনি দোষী হবেন না? হবেন। নীরব থেকে যদি শাস্তি পান, আপনারা সরব হয়েছেন বঙ্গবন্ধু করেছেন পুরস্কার জেতার জন্য, আপনারা তখন শাস্তি পাবেন না? তখনও তার ওই অতীত ছিল আওয়ামী লীগের, আওয়ামী লীগ তখনও সেই অতীত ছিল। মানে ওই যে আপনার বঙ্গবন্ধু স্তুতি আর কি যেটি বলছি, সেটি পুরস্কার জেতার জন্য করেছেন একটা বিতর্ক কম্পিটিশনে, কিন্তু আপনার একটা উদ্দেশ্য ছিল পুরস্কার জেতা। আর মাশরাফি এখানে নীরব থেকেছেন। আপনারা ছাত্রলীগ করেছেন, তখনও ছাত্রলীগের ইতিহাস খারাপ, তখনও আমরা দেখতাম ছাত্রলীগ ওই একটা শিবির ধর ওইটা তখনও ছিল, বা তখনও মানে ছাত্রলীগের নির্যাতনের বিষয়গুলো ছিল, তখন আপনারা ছাত্রলীগ করেছেন। তখন আপনারা সরকারি চাকরির জন্য যখন মানে প্রিপারেশন নিচ্ছেন, সেই সরকারের আমলেই চাকরি পাবেন জন্য আপনারা কাজ করছেন, আপনারা সেই বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই বলে করছেন, মানে সবই তো আপনারা স্বার্থ হাসিলের জন্য করছেন। তাহলে একটা নীরব থাকা মানুষের উপর এত ক্ষোভ কেন? তিনি যদি তার স্বার্থ, তিনি ভালো মানুষ না, তিনি তার স্বার্থ হাসিলের জন্য কাজ করছেন, এই জন্য তার বাড়িঘর আপনি সব পুড়িয়ে দিবেন, মানে এটাকে আপনি ভ্যালিডিটি দেবেন?
আমার এখানে দুইটা জায়গা থেকে প্রশ্ন। প্রথমটা হচ্ছে মানে আমার আসলে কেন ছাত্রলীগ করতে হলো? মানে আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করতে যাই নাই, আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে গেছি। আমি আমার স্কুল লাইফ, কলেজ লাইফ এবং প্রত্যেকটা আমার একাডেমিক লাইফে একাডেমিক একটা বিশাল বড় এক্সেলেন্স ছিল। তো আমি তো পড়াশোনা করতে গেছি, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট থাকবে, আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছি, আমি আমার সেই সিটে উঠতে গিয়েছি। কিন্তু আমি গিয়ে দেখলাম 4 জনের একটা রুমে আমাদের 40 থেকে 60 জনকে থাকতে বাধ্য করা হইলো 2 বছর একইভাবে ওই গণরুমে। আমি দেখলাম আমার ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কোনো ধরনের প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ নাই, প্রত্যেকটা হল নিয়ন্ত্রণ করে ছাত্রলীগ। আপনি যদি প্রোগ্রাম গেস্ট রুম করেন তাহলেই হলে থাকতে পারবেন, নাহলে হলে থাকতে পারবেন না। এটা তো হওয়ার কথা ছিল না। তাহলে এই যে একটা সিস্টেম, যেই সিস্টেমটা আপনাকে তৈরি করে এমন ভাবে দেওয়া হয়েছে, যে সিস্টেমটার বিরুদ্ধে কেউ দাঁড়ায় নাই, আমি ওই সিস্টেমটার গিয়ে ভুক্তভোগী। অথচ এর পূর্বে আমি কোনোদিন এমন কিছুই করি নাই যেটার জন্য আমাকে ভুক্তভোগী হইতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন হাজার হাজার স্টুডেন্ট যায় যার ধরেন বাইরে এভাবে থাকার সামর্থ্য নাই, তাহলে ওই স্টুডেন্টটাকে যখন বাধ্য এটা করতে হয়, ক্লাস বাদ দিয়ে, ল্যাব বাদ দিয়ে, এটা তো তার সাথে হওয়া উচিত ছিল না। তাহলে আমরা তো বরং ওই সিস্টেমটাকে দায় দেওয়া দরকার, যেই সিস্টেমটা 2017 সালে আমাকে এত বড় একটা অন্যায়ের মধ্য দিয়ে নিয়ে গেছে। এবং এরকমও হয়েছে যে আমার পরিবারকে ফোন দিয়ে, আমার বাবাকে ফোন দিয়ে হুমকি দেওয়া হয়েছে যখন আমি আওয়ামী লীগ ছাত্রলীগের এই গণরুম গেস্ট রুম কালচারের বিরুদ্ধে সমালোচনা করে লিখেছি। আমি একদিন মনে করেন গেস্ট রুম ডাকা হচ্ছে রাত 2টার দিকে, আমি তখন ঘুমাচ্ছি, কারণ তারপরের দিন সকাল 8টায় আমার ক্লাস কিংবা কোনো এক্সাম। আমি যখন আমাকে প্রোগ্রামের জন্য বা গেস্ট রুমের জন্য ডাকা হয় রাত 2টার দিকে, আমি যাব না, যখন আমাকে সিনিয়ররা এসে কলার ধরে টেনে হিস্ট্রি নিয়ে যায়, এটা তো আমার সাথে হওয়া উচিত ছিল না। তাহলে আমি তো খুব এটা করতে বাধ্য করা হয়েছে, ওই দায়িত্ব তো আপনি আমাকে দিতে পারেন না। একদমই না সার্জিস। আমি আপনার মতো যারা ছাত্রলীগ করেছেন সার্ভাইভালের জন্য, আমি একটু এই প্রশ্নটা যোগ করি এটা এইটুকু, যে আপনার মতো যারা আসলে সে সময় সার্ভাইভ করার জন্য, হলে একটা সিট পাওয়ার জন্য বা ভালো মতো শিক্ষা জীবনটা শেষ করার জন্য ছাত্রলীগ করতে হয়েছে, তাদের প্রতি সহানুভূতি আছে, তাদের সবারই নিশ্চয়ই, যে তারা পড়াশোনা শেষ করবার জন্য করেছেন। কিন্তু আপনি যখন এখন রাজনৈতিক নেতা, আপনি যখন এগুলোর বিরুদ্ধে বলছেন, তখন আপনার কাছে প্রশ্ন, আর বাকিদের কাছে কিন্তু প্রশ্ন না, প্রশ্নটা আপনার কাছে, যেহেতু আপনি এখন নেতা, বড় নেতা, এবং আপনি সেগুলোর বিরুদ্ধে বলছেন। আপনি যদি টিকে থাকবার জন্য, আপনি পুরস্কার পাবার জন্য সিস্টেমের মধ্য দিয়ে যেতে হয়েছে, আপনাকে সিস্টেমের বিরুদ্ধে রিভল্ট করতে পারেন নাই, তাহলে মাশরাফি যদি মনে করেন আমি কি এই সিস্টেমের মধ্যেই আমাকে যদি কিছু করতে হয়, জনগণের জন্য আমাকে করতে হবে, কাজ করতে চাইলে এই সিস্টেমের মধ্যেই করতে হবে, তার প্রতি কেন আপনারা এরকম মানে ক্ষোভটাকে জাস্টিফাইড করে দিচ্ছেন? করতেন মাশরাফি নির্বাচন করতেন, মাশরাফির মতো 100টা মাশরাফিও তার আসলে জীবনে জিততে পারতেন না যদি তিনি স্বতন্ত্রভাবে করতেন। কারণ স্বতন্ত্রভাবে করার মতো কোনো নির্বাচনী পরিবেশ ছিল না, এটা তো ভোট চুরির নির্বাচন ছিল। মাশরাফি সমস্যা হলো কোন জায়গায়, তিনি, আপনি আমাকে বলেন, আমি আপনাকে এটা বলছি, এটা আমি যে জিনিসটা বলছিলাম যে আপনি আমারটা দেখেন, আমাকে প্রোগ্রাম গেস্ট রুম করতে হলো ছাত্রলীগের সাথে। আমি কিন্তু ওই ছাত্রলীগ যখন কোথাও চাঁদাবাজি করতে গিয়েছে আমাকে কোনোদিন পায় নাই, ওই ছাত্রলীগ যখন জুনিয়র কারোর উপরে অত্যাচার করতে গিয়েছে আমাকে কোনোদিন পায় নাই, বরং আমি এটার বিপক্ষে কথা বলেছি। ওই ছাত্রলীগ যখন কাউকে প্রোগ্রামের জন্য বাধ্য করতে গিয়েছে সেখানে আমাকে কোনোদিন পায় নাই। ইভেন ওই ছাত্রলীগ তাদের জায়গা থেকে যখন এটা মনে করেছে যে আমার দিন শেষে এই যে যারা রাজনৈতিক এই কালচারের মধ্য দিয়ে আছে, এই গণরুম করার জন্য বাধ্য করতে হবে, গেস্ট রুম করার জন্য বাধ্য করতে হবে, আমি কিন্তু ওই 2017 সালের পর থেকে এই প্রত্যেকটার বিরুদ্ধে বলেছি। আমার ওটা করতে হয়েছে, তার মধ্যে থেকে আমি ওটার বিরুদ্ধে বলেছি। এবং আমার হলের অনেক সিনিয়রকে আমি এটা বলতে শুনেছি আবরার ফাহাদ হত্যার পরে, যে 21 হলে তোকে আবরার ফাহাদ হইতে হয়। তো আমি আমার জায়গা থেকে বরং আমাকে পদ দেওয়ার কথাও যখন বলা হয়েছে, আমি কিন্তু কোনদিন ছাত্রলীগের পদ নেই নাই, বরং যখন আমার সুযোগ হয়েছে আমি বের হয়ে যেতে পারবো, যেদিন আমি ছাত্রলীগের প্রোগ্রাম গেস্ট রুম না করেও থাকতে পারবো মাস্টার্স এর পর, আমি ওই দিন থেকে আর প্রোগ্রাম গেস্ট রুম করি না। এবং আমি ঘোষণা দিয়ে, আমার সোশ্যাল মিডিয়ায় পোস্ট এখনো আছে, যে আমি ঘোষণা দিয়ে ছাত্রলীগ থেকে প্রোগ্রাম গেস্ট রুম করা থেকে বের হয়ে চলে এসেছি। তাহলে মাশরাফি যেদিন বুঝলো যে তিনি প্রথম যে ভোটে নির্বাচিত হয়েছেন এটা রাতের আধারের ভোট, দ্বিতীয় ভোটে তিনি অংশগ্রহণ না করতে পারতেন, তিনি যদি দেশের জন্য কাজই করবেন তিনি স্বতন্ত্রভাবে নির্বাচন করতে পারতেন। এগুলো না করে স্বতন্ত্রভাবে নির্বাচন করে জেতার সুযোগ ছিল না। তাহলে তিনি স্বতন্ত্রভাবে জেতার সুযোগ ছিল না দেখে তিনি কি এই ধরনের একটা রাতের আধারের
মানে মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার চুরির যে নির্বাচন, ওই নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের সাথে, যারা মানুষের গণতান্ত্রিক ভোটাধিকার চুরি করে নিচ্ছে তাদের সাথে, কিংবা সর্বশেষ, আমি এগুলো প্রত্যেকটা বাদ দিয়ে সর্বশেষ যে জায়গাটাতে আসতে চাই, যখন শত শত স্টুডেন্টকে, যার কেউ তার সন্তানের বয়সী, যার কেউ তার ভাইয়ের বয়সী, তাদেরকে হত্যা করা হচ্ছে, সেদিনও যদি মাশরাফি বিবেকবোধের জায়গা থেকে একটা স্টেটমেন্ট থাকতো এটার পক্ষে, হয়তো আমরা তার পূর্বের জায়গাটাকে এগিয়ে রাখতাম। কিন্তু সেদিনও তিনি সাহস করে, এই যে এত ভালো মানসিকতা, সাহস করে ওইটা রাখতে পারেন নাই, একটা স্টেটমেন্ট দিতে পারেন নাই। তো এই জন্য সামগ্রিকভাবে এই যে দায়গুলো, এই দায়গুলো তিনি এড়াতে পারেন না। জি, আপনার এই হচ্ছে কিন্তু আপনার তারপর অবস্থান। একটা জিনিস যেটা আপনি একটা হয়েছে, কথা বললেন না এখন সার্জিস, পর্যন্ত হ্যাঁ মানুষের তার প্রতি একটা সফট কর্নার আছে দেখেই তিনি কিন্তু এখন পর্যন্ত, মানে আমার কাছে মনে হয় আর কি, মানুষের ওই একটা সফট কর্নার পূর্বের দেশকে দেয়ার ক্রিকেট থেকে যেটা দিয়েছেন, এটার জন্য আছে বলে এখন পর্যন্ত মাশরাফিকে জেলে যেতে হয়। জি, মানে মানুষের সফট কর্নার, আইন বিষয় বলে কিছু নাই, সফট কর্নার বা আছে বা কার প্রতি নাই, কোন মানুষের আছে বা নাই। আইন অনুযায়ী মাশরাফি এটার জন্য দোষী, এবং তাকেও একটা আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া উচিত। এবং মানে আমি এটা বিশ্বাস করি ব্যক্তিগতভাবে, যেটা হচ্ছে যে এই যে 14, 18, 24 এই যে নির্বাচনগুলো হয়েছে, এই নির্বাচনগুলোর মধ্য দিয়ে যারা, মানে এই নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু স্বৈরাচার তৈরি হয়েছে। 14তে নির্বাচনের পরে যদি বাংলাদেশে মানে ওই নির্বাচনের বিরুদ্ধে কি আরেকটা নির্বাচন হতো, যেমন ভাবে আপনি দেখেন 96 ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হলো, ওই নির্বাচনটা মানুষ গ্রহণ করলো না, জুনে গিয়ে আরেকটা নির্বাচন হলো, এটা 14তেই হওয়ার কথা ছিল। যদি 14তে এটা হয়ে যেত তাহলে এই দিকে আসতো না। তো এই যে নির্বাচনের যে একটার পর একটা যে নির্বাচন, এই নির্বাচনের প্রত্যেকটা নির্বাচনের সাথে যারা সম্পৃক্ত, আমি মনে করি যারা এটার সুবিধাভোগী, তাদের একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া উচিত। জি, নিশ্চয়ই বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া উচিত, কিন্তু এই মবের প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেল বলেই এই প্রশ্নগুলো আসছে। আপনি একটু আগে বলছিলেন যে আপনি বঙ্গবন্ধুর 71-এর আগের যে জুলাই অভ্যুত্থানকে মব বলার চেষ্টা না করতেছেন। জুলাই অভ্যুত্থানকে কেন মব বলছি, তারপরে যে মবের মধ্য দিয়ে তাদের বাড়িঘর ভাঙাচোরা, বা তারপরে আরো মানে জুলাই অভ্যুত্থান আমি এটাকে জীবনে মব বলবো না। নো, আপনি এটাকে মব বলতেই পারেন না। কেন পারেন না? আপনি 5ই আগস্টে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ যদি মব বলেন, তাহলে জুলাইকেও মব বলেন। তাহলে যেটা হবে, আপনি মানে জুলাইকে মব বলা যাবে না বললে তো মানুষের আক্রোশের মুখে পড়তে হবে, এই জন্য আপনি এটাকে বলবেন না। কিন্তু ওই দিন মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশকে যদি আপনি মব বলেন, তাহলে তো হইতে পারে না। তাহলে গণভবনে যেটা হয়েছে এটা কি মব? পুরো বাংলাদেশে যে জিনিসটা হয়েছে এটা কি মব? না, এটা তো মব হতে পারে না। এটা তো ওই দিন হয়েছে। ক্ষোভটা আসলে কতদিন ধরে টিকবে সেটারও তো একটা সময়কাল থাকা দরকার ছিল, যেটি আসলে মাহফুজ আলম বলছেন। আমার কথা বাদ দেন, মাহফুজ আলম বলছেন মবকে মানে জুলুমের শিকার ব্যক্তিরা যখন, মজলুমরা যখন মব স্টারদেরকে সমর্থন করলো বা মবকে সমর্থন করলো, ফলে আপনি বলছিলেন না সার্জিস, আপনি বলছিলেন যে ধরেন আপনি যে বললেন যে আপনি বঙ্গবন্ধুর 71-এর আগে যে ভূমিকা, সেই ভূমিকাকে অবশ্যই ইতিহাস সমর্থন করে, আপনি সেটাকে মানে সেটাকে ইতিবাচকভাবে দেখেন। যদি এই কথাটাও মানুষ বলে যে জুলাই আন্দোলনের সময় মানুষ সমর্থন করেছে, কারণ তখন সেই অন্যায় অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছে জুলাই যোদ্ধারা, ফলে তাদেরকে সমর্থন করেছে, কিন্তু তারপরে যখন দেখেছে তারা মব করেছে, তারা যখন দেখেছে যে মাহফুজ আলম যেটি বলছে মুক্তিযুদ্ধের সাথে 71-কে, মানে 71-এর সাথে 24-কে মুখোমুখি দাঁড় করিয়েছে, মিডিয়াকে জিম্মি করেছে, তারপরে যদি দেখে যে আবার ভোটেও ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে বলা হচ্ছে, সেই ভোটকেও মানে সেই ভোটেও আছে, এইগুলো যখন মানুষ দেখবে, তখন আপনার মতোই একটা ফিল হবে না যে আগেরটা ঠিক ছিল, পরেরটাকে আমরা সমর্থন করি না? এই ফিলটাকে মানুষের এই ফিল হতে পারে না? না, প্রথমত হচ্ছে মানে 24-এর সাথে 71-কে মুখোমুখি দাঁড় করানো, এটা হচ্ছে আওয়ামী ন্যারেটিভ। মাহফুজ আলম আওয়ামী ন্যারেটিভ বলছে না, মানে উনি এই দায় কেন দিতেছে এই ব্যাখ্যা তো উনি দিতে পারবে। মানে আমি জানি না উনি হচ্ছে কত বড় জায়গাকে রিপ্রেজেন্ট করে এটা বলতেছে। আমরা তো কোনোদিন আমাদের জায়গা থেকে মনেই করি নাই যে 24 আর আওয়ামী। ধরেন এই অভ্যুত্থানের সমন্বয়কের যিনি একদম সামনের কাতারে ছিলেন নাহিদ ইসলাম, যিনি এখন সংসদের হচ্ছে বিরোধী দলীয় চিফ হুইপ, তিনি তার জায়গায় সংসদ থেকে শুরু করে অধিবেশনের সর্বশেষ বক্তব্যেও 71 রিলেটেড বিষয় স্পষ্ট করেছেন। তো এইটাকে আপনি অবস্থান না ধরে, আপনি যদি এখন কেউ একজন একটা জিনিস বললো, আওয়ামী লীগ মাঝে মাঝে এটা বলে, এই নির্বাচনের সময় আমরা দেখেছি বিএনপির কেউ কেউ বলেছে যে আমরা 24-কে 71-এর সাথে দাঁড় করছি। নো, নেভার। আমরা তো মনেই করি 71 তো আমাদের ভিত্তি, ওইটাই দিয়ে তো একটা দেশের জন্ম। 24 হচ্ছে এটার একটা কনসিকুয়েন্স। মানুষ অন্যায় করেছে, জুলুম করেছে, এটার বিপক্ষে গণমানুষ নেমে এসেছে, এটা একটা কনসিকুয়েন্স, আমরা মুখোমুখি দাঁড় করাচ্ছি না। এক, দ্বিতীয়ত আমি আপনাকে এটা নির্দ্বিধায় বলেছি, অন্তর্বর্তীকালীন সরকারের সময় এমন বেশ কিছু বিষয় হয়েছে যেটা আমাদেরও প্রত্যাশা পূরণ করে নাই, বা যেটা হওয়া উচিত হয় নাই। এটা নিয়ে আমাদেরও আক্ষেপ আছে, এটা আমি বলেছি আপনাকে। কিন্তু এই আক্ষেপটা মানে এই লেভেলের না, বা অন্তর্বর্তীকালীন সরকারকে এই সুযোগও দেওয়া হয় নাই
যে আওয়ামী লীগ 17 বছর যা জুলুম নিপীড়ন নির্যাতন করেছে এটাকে অন্তর্বর্তীকালীন সরকার ছাড়িয়ে গিয়েছে, এটা এই লেভেলে না। তো আমরা এটা মনে করি অপূর্ণ আছে, এবং এই বিএনপির সময় 3 বছরে আমাদের যতটুকু প্রত্যাশা ছিল ততটুকু পূরণ হয় নাই। কিন্তু আমাদের জায়গা যেটা, যে আমরা এটার সাথে আওয়ামী লীগকে এখানে কানেক্ট করতে চাই না। এটা আপনাদের আমরা জায়গা। আমার বারবার বরং প্রশ্নটা এখানে, বর্তমান আপনারাই কি সব, মানে আপনারা যা বলবেন মানবেন সেটাই কি সব ঠিক? আপনি বলছেন এটা আওয়ামী ন্যারেটিভ, মাহফুজ আলম বলছেন, মাহফুজ আলমের মুখে আওয়ামী ন্যারেটিভ, বিএনপির কাউকে কাউকে আপনারা বলতে শুনছে, তো অনেকেই তো তাহলে বলছে, মানে আওয়ামী লীগ বলছে, জুলাই যোদ্ধাদের একাংশ বলছে, আবার ধরেন বিএনপিও বলছে, বিএনপিরও একাংশ বলছে, বা অনেকেই বলছে। তার মানে তো একটা বড় অংশের কি মানুষ এটা বলছি? মনে করে, এই যে 71 আর 24 মুখোমুখি দাঁড় করানো, আপনি বললেন এটা আওয়ামী ন্যারেটিভ। না না, কোনোদিনও না, এটা কখন না। এখন ব্যাপারটা হচ্ছে কি, মানে একটা জিনিস যদি দায় চাপিয়ে দেওয়া হয় এরকম, তাহলে তো হইতে পারে না। আমাদের জায়গা থেকে আমাদের যারা ধরেন আপনি যাদেরকে আপনি স্পোক্স পার্সন বলতে পারেন, তারা যখন এই অবস্থানটা স্পষ্ট করে, তারপরে তো আরেকটা সামনে মানে কেউ যদি এনে হাজির করে চাপিয়ে দেয়, এটা তো হতে পারে না। আমরা এটা মনে করি না, আমি আপনার সাথেও এটা স্পষ্ট করলাম, কখনো এটা মনে করি না, এবং ওটার সাথে এটা তুলনা হয় না। এটা শুধু একটা কনসিকুয়েন্স বাংলাদেশের ইতিহাসের, এটা আপনারা আরেকটা মনে করেন না, গুরুত্বপূর্ণ কিন্তু ঘটনা। অনেকে মনে করছে। তাদের মনে করাটা কি মানে আপনারা অগ্রাহ্য কি করে করেন? না মানে আমি এটা ধরেন আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করার পরেও এটা অনেকে জোর করে, বললাম না, করে দেওয়ার চেষ্টা করে। কারণ বাংলাদেশের রাজনৈতিক কালচারটা এমন, ধরেন আপনার বিরুদ্ধে যখন বলার কিছু থাকবে না, তখন আপনার উপরে কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হবে, এবং ওইটা দিয়ে আপনাকে ডিলেজিটিমাইজ করা হবে। এটা হচ্ছে রাজনৈতিক একটা কালচার বাংলাদেশের মধ্যে, যে কালচার গুলোর কারণে দিনে দিনে আমাদের এই অবস্থা হচ্ছে। আসলে আমরা আমাদের প্রত্যাশার জায়গাটাতে যেতে পারছি না। ধরেন সাপোজ বিএনপি একটা ভালো করেছে, আমি ভালোটাকে ভালো বললাম, একটা জিনিস খারাপ করেছে, খারাপটাকে খারাপ বললাম। কিন্তু সাপোজ মনে করেন একটা ক্ষমতাসীন দল শুধু ভালো করে যাচ্ছে, তাকে আমি যেহেতু বিরোধী দল, তাকে আমার আটকাতে হবে, টেনে ধরতে হবে, পিছু টানতে হবে, এই জন্য আমি তার একটা কোনো কিছু তার উপরে চাপিয়ে দিব, এটা তো হতে পারে না। তো আমরা আমাদের অবস্থান স্পষ্ট করলাম, তারপরে কিভাবে মনে করছে তাহলে আমাদের সেটা শুনতে হবে, সে অনুযায়ী যুক্তি দিতে হবে। জি, তারপরেও এত বড় অংশের মানুষ কেন মনে করছে, সেই প্রশ্নটাই নিশ্চয়ই আপনাদের মনেও জাগবার কথা। আরও কিছু প্রসঙ্গে আনি, এই যে অন্তর্বর্তী সরকারের সময় বলছেন, আপনি বলছেন অন্তর্বর্তী সরকার, একটা আপনার আর একটা বক্তব্য খুব ভাইরাল দেখছিলাম, যে ডক্টর ইউনূস চলে গেছেন, তো তাকে মানুষ মিস করবে, 1-1.5 মাসের মধ্যেই মিস করা শুরু করবে। আপনাদের যেই পোলাপাইনের যে একটা বিশাল স্বাধীনতা ছিল, তারা যে কোনো 5 জন মন্ত্রী বসে বা উপদেষ্টারা বসে মিটিং করছে, সেখানে বসে ঢুকে যেতে পারতো, গালিগালাজ করতে পারতো, চেঁচামেচি করতে পারতো, এই যে স্বাধীনতা, মানে পোলাপাইনটা মিস করছে ফর শিওর। কিন্তু সার্বিকভাবে কি মানুষ মিস করছে বলে মনে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে? আচ্ছা, এখানে একটা জিনিস বলি, সেটা হচ্ছে কি, ওই দিন ওই বক্তব্যের ওই একটা লাইন শুধু দেওয়া হয়েছে, এর আগেও একটা গল্প ছিল, পরেও একটা গল্প ছিল, যেগুলোকে দেওয়া হয় না। আসলে ব্যাপারটা এভাবে ছিল, এটা আমি এখনো নির্দ্বিধায় মনে করি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় শুধু পোলাপাইন না, পুরো বাংলাদেশের মানুষ, প্রত্যেকটা স্টেক হোল্ডার, তাদের জায়গা থেকে তুলনামূলক যতটা কম দলীয়করণ ছিল, তুলনামূলক যতটা কম ক্ষমতার অপব্যবহার ছিল, যতটা কম চাঁদাবাজি ছিল, যতটা কম স্বজনপ্রীতি ছিল, সামগ্রিকভাবে এতটা কম বিএনপির সময় থাকার সুযোগ নাই। এটা 3 মাসে প্রমাণ হয়ে গেছে। এতটা, সেই জায়গা থেকে এই 3 মাসের মধ্যে আপনি বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীরা, তাদের সাথে যখন রাস্তাঘাটে দেখা হয় বা বিভিন্ন অফিসে বা কোথাও, তারা এটা বলে যে অন্তত অন্তর্বর্তীকালীন সরকারের সময় এটা একটা মানে খুব স্বাভাবিকভাবে একটা জিনিস হঠাৎ করে ঠিক হয়ে যাবে না। যতটা কমে এসেছিল, এখন আবার বিএনপির সময়ে, হয়তো আগে আওয়ামী লীগ করেছে, এখন বিএনপির মানুষেরা করছে, কিন্তু ওই একই দলীয়করণ, ওই একই ক্ষমতার অপব্যবহার, ওই একই নিজের লোকদেরকে বিভিন্ন জায়গায় বসানো, ওই কাজগুলো হচ্ছে। তো এটা আমি এখনো মনে করি যে সময়ের সাথে সাথে মানুষ আরো দেখবে। অন্তর্বর্তীকালীন সরকার, এটা আমি নির্দ্বিধায় বলছি, এর আগেও বলেছি, যতটা করা দরকার ছিল আমাদের প্রত্যাশা কিন্তু পূরণ করতে পারে নাই। কিন্তু তারা যতটুকু তাদের জায়গা থেকে করেছে, ততটুকু অবস্থানের জন্য অবশ্যই কোনো একটা নির্দিষ্ট বয়সের মানুষ না, যারা নিউট্রালি এটা চিন্তা করতে পারবে, তারা অবশ্যই মিস করবে। জি, আর কারা মিস করছে এখন সেটা একটা প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা যে তাদের সময়ের অপকর্ম যা, সেগুলো নিয়ে কি আপনারা খুব সরব? মানে গণমাধ্যমে যেটা উঠে আসছে বা ইউনিসেফ যেটা বলছে, বিশেষ করে আমি হামের কথা বলছি, আপনি হাম লীগ বলছিলেন একটু আগে, মানে হাম প্রসঙ্গটা খুব এখন সিরিয়াস, 500 জনের মতো শিশু মারা গেছে, সংখ্যাটা আরও হয়তো বাড়তে থাকবে, আরও সামনে গড়াবে, আরও অনেক শিশু আক্রান্ত হয়েছে যারা দীর্ঘমেয়াদী সমস্যায় ভুগবে। এটা অন্তর্বর্তী সরকারের অদূরদর্শিতা, অবহেলাজনিত কারণে হয়েছে বলে গণমাধ্যমে আসছে, ইউনিসেফ বলছে, সর্বমহলে এটা আলোচিত হচ্ছে। কিন্তু আপনারা সংসদেও ছিল না, সংসদের বাইরেও এটা নিয়ে খুব কথা বলেন না কেন? না, আমরা এটা নিয়ে কথা বলেছি, আমি জানি না আপনার পর্যন্ত এসেছি কিনা। আমরা এটা নিয়ে সংসদে কথা বলা হয়েছে,
এবং এটা নিয়ে সংসদের বাইরে বেশ কিছু আমাদের এনসিপির গুরুত্বপূর্ণ প্রোগ্রামে কথা বলা হয়েছে, এবং সর্বশেষ আমাদের পার্টির আহ্বায়ক যখন কথা বলে, তার মানে আমাদের একটা দলীয় সিদ্ধান্তের জায়গা থেকে কথা বলেছি। সেটা দায় আছে, কারণ ওই সময়ে যেটা হয়েছিল, ওই সময় প্রায় তারা 350 থেকে 400 আন্দোলনকে ডিল করতে হয়েছিল। তো যারা এই হামের টিকা দেওয়ার সাথে সম্পৃক্ত, যেই মানে তাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যে মানুষগুলো বা যেই টিমটা, তারাও রাজপথে বিভিন্ন তাদের দাবিতে আন্দোলনে ছিল। তো এই কারণে রুটিন মাফিক তাদের যেভাবে এই কাজটা করা দরকার ছিল, তারাও এই কাজটার সাথে করে নাই। এবং একই সাথে যেহেতু এই আন্দোলন প্রক্রিয়াটা চলতেছিল, অন্তর্বর্তীকালীন সরকারের সময় এটা একটা রুটিন মাফিক ওইভাবে হয় নাই, কিন্তু হয়েছে হয়েছে যেটা একটু কম বেশি হয়েছে। এবং পার্সেন্টেজটা এর আগে, মানে ইন্টারিম সরকারের আগের বছরে আমি যেটা দেখলাম, যে যদি ধরেন পার্সেন্টেজটা হচ্ছে 90%, ইন্টারিম সরকারের সময় হচ্ছে 88%, 2 থেকে 4% হচ্ছে পার্থক্য, মানে ডোজ পূরণ হওয়ার। কিন্তু যেটা হয়েছে, এখানকার যে রেগুলারিটিস, যে রুটিনটা যেটা মেনটেন করতে হয়, সেটা মেনটেন করতে পারা যায় না। ফলে আমরা যেটা দেখি যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের যে একটা যেরকম বিষয়, ওই ধরনের একটা বিষয় এখানে এসেছে। আবার আরেকটা বিষয় আছে, মানে আমি যে জিনিসটা হচ্ছে এরকম, যে এর পরবর্তী সময়ে এই যে নির্বাচন পূর্ববর্তী সময়, মানে নভেম্বর থেকে শুরু করে নির্বাচন হলো, এবং নির্বাচনের পরবর্তী যে সময়টা বিএনপি সরকারের সময়, এই সময়ের মধ্যেও যেভাবে হওয়া দরকার ছিল এটা একদম রুটিন ওয়াইজ এই জায়গাটাতে হয় নাই। এটা একটা রিজন। আবার আরেকটা হচ্ছে, এমন অনেক দেশ আছে যে দেশগুলোতে এরকম ইন্টারিম সরকারও হয় নাই এই 3 বছরে, বা সরকার পরিবর্তন হয় নাই, নির্বাচন হয় নাই। এই দেশগুলোতেও এটা ব্যাপক হারে ছড়াচ্ছে, যেমন জাপান সহ বেশ কিছু দেশে আমরা দেখতে পাচ্ছি। তো অনেক গবেষকরা তাদের জায়গা থেকে ভ্যারিয়েন্ট চেঞ্জের কথা বলছেন, কিংবা এই ধরনের কথা আসছে। তো এখানে আসলে মানে আমরা এনসিপির জায়গা থেকে যেটা বলেছি, ধরেন ইন্টারিম সরকারের এই জায়গায় যে গাফিলতির জায়গা, এই জায়গাটার দায় আমরা তাদেরকে দিব, কিন্তু ওই দায় দেওয়ার মধ্য দিয়ে কিন্তু এখন আমার যে ছোট ছোট নিষ্পাপ শিশুরা যাদের জীবন চলে যাচ্ছে, আপনি বললেন মাত্র 400 থেকে 500 ঘর বা 500 মায়ের বুক খালি হয়েছে, এটা কিন্তু অনেক বড় বিষয়। তাহলে এখন আমাদের যেটা কাজ হওয়া উচিত, আসলে আমরা যেটা প্রস্তাব করেছি, যে এইটাকে এই মুহূর্তে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ ক্রাইসিস এটা ঘোষণা করে সকল দল মিলে একসাথে নেমে পড়া, কিভাবে এটাকে ঠিক করা যায়, কিভাবে বাংলাদেশের প্রত্যেকটা জেলা কিংবা বিভাগীয় যে হাসপাতালগুলো, সেখানে এটার জন্য আলাদা করে একটা ক্রাইসিস ম্যানেজমেন্ট করা যায়, কিভাবে আমাদের একটা শিশুকেও যেন আর জীবন না দিতে হয়, তার জন্য আইসিইউ পায় সেই ব্যবস্থা করা যায়। আমরা এটা নিয়ে কথা বলছি, কিন্তু আমরা যেটা দেখছি আসলে, যে এটা আপনি দেখবেন, হয়তো আপনি লক্ষ্য করেছেন, এখন সোশ্যাল মিডিয়ায় আমার কাছে মনে হয় আর কি, যে অসংখ্য পেজ রয়েছে, যেই পেজগুলো দিয়ে ধরেন এমন অসংখ্য ফটোকার্ড ছাপানো হয়, যেটা আমি কোনোদিন বলি নাই। অসংখ্য ভিডিও এখান থেকে এক লাইন, এখান থেকে এক লাইন দিয়ে এমন ভাবে প্রেজেন্ট করা হয়, যেটার মানে হচ্ছে যে ধরেন আমি এটা করছি না, নাটাকে বাদ দিয়ে আমি এটা করছি, এইটুকু এমন ভাবে প্রেজেন্ট করা হয়, যেটার মধ্য দিয়ে মানে হ্যাঁ, এমন ভাবে এটা প্রেজেন্ট করা হয় যে যেটার মধ্য দিয়ে হচ্ছে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়। কিন্তু আমরা সরাসরি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী থেকে শুরু করে আমরা প্রধানমন্ত্রীর জায়গা পর্যন্ত আমরা বার্তা পাঠিয়েছি, যে এই জিনিসটা যেন ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হয়, এবং এটা আমাদের সবার সংকট, এটা কোনো দলীয় খুবই ভালো কথা যেটি আপনারা এই মেসেজটা পাঠিয়েছেন। কিন্তু সেই সময়ের স্বাস্থ্যমন্ত্রী বা স্বাস্থ্য উপদেষ্টা থেকে প্রধান উপদেষ্টা, তাদের কাছে এই ব্যাখ্যাটা কোথায় চাওয়া হচ্ছে, সেটি আমার প্রশ্ন। কেন এটার জবাব দিতে 500 শিশুর জীবন নিশ্চয়ই ফেলনা না, এই ব্যাখ্যাটা কেন চাওয়া হচ্ছে না, এটি আমার প্রশ্ন। এবং তাদেরকে, সেই যে বাচ্চাগুলো মারা যাচ্ছে, তারা আসলে তারা ঠিকমতো টিকা পায় নাই, ফলে তাদেরকে এই পরিণতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তাদের বাবা মার সর্বস্ব হারাচ্ছে। তাদের জন্য মানে ক্ষতিপূরণের ব্যবস্থা কোথায়, সেটিও আপনারা দেখবেন কিনা বিবেচনা করে, যে রাষ্ট্রের গাফিলতিতে, সেটি সরকার ইন্টারিম সরকার ছিল, গাফিলতিতে যেই অবস্থায় পরিণত হলো, সেই মানে গাফিলতির দায়ভার পুরোটাই কেন সেই পরিবারকে নিতে হবে, তাকে কেন নিঃস্ব হতে হবে, সেটা আপনার কাছে আমি মানে বলে রাখলাম, যে আপনারা নিশ্চয়ই এই বিষয়ে বিবেচনা করবেন কিনা এই শিশুদের ক্ষতিপূরণ দেওয়া। এখানে আমি জাস্ট একটু অ্যাড করি, যেটা হচ্ছে কি, আসলে এটা অবশ্যই দায় আমাদের রাষ্ট্রের, এবং রাষ্ট্রের মানে ক্রিয়াশীল রাজনৈতিক দল হিসেবে কেউই আমরা এর দায় এড়াইতে পারি না। এটা সামগ্রিক সিস্টেমের এই দায়টা নিতে হবে। আপনি মাত্র যেটা বললেন, যে এখানে যেমন ডোজের ধরেন ইরেগুলারিটিস এর জন্য এখানে কিছু একটা, এটা যেমন এটা একটা দায়ী, ঠিক তেমনি একদম পুরো সিস্টেম কাঠামোতে আমরা কেউ এটা কারোর উপর কোনো দলের উপর চাপাচ্ছি না, সকল দল এটার জন্য দায়ী।
যে আপনি বাংলাদেশের এখনো একটা হসপিটালে যান সাধারণ নাগরিক হিসেবে, আপনার একটা আইসিইউ ম্যানেজ করতে আপনার যান বের হয়ে যাবে। আপনার হয়তো একটা আইসিইউতে যত বিল উঠবে তার আগে হয়তো 20-50 হাজার টাকা, 1 লাখ টাকা কোথাও কারো পকেটে গুঁজে দিয়ে আপনার একটা আইসিইউ ম্যানেজ করতে হবে। আর আপনি যদি একটা প্রাইভেট হসপিটালের আইসিইউ পাইতে চান, হয়তো কোনো একটা মানুষ মৃত্যুতে কিছুদিন আগে, 2 দিন আগে আমরা দেখলাম যে তার মৃত্যু হয়েছে 3 দিন আগে, 3 দিন পরে তাকে হসপিটাল থেকে ডেথ ঘোষণা করা হচ্ছে শুধু 3 দিনের বিল নেওয়ার জন্য। তো এই যে সামগ্রিকভাবে সিস্টেমটা, আমরা কেউ এটা দায় এড়াইতে পারি না, এবং এই জন্য আমরা বলছি যে এটার সাথে সংশ্লিষ্ট যারাই আছে, আপনি দেখে থাকবেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যে স্বাস্থ্য উপদেষ্টা, তার মানে তাকে কেন্দ্র করে আমাদের চেয়ে বেশি সমালোচনা কেউ করে নাই। এবং এরকম পর্যন্ত তিনি উপদেষ্টা হওয়ার 1 মাসের মধ্যে যখন জুলাই শহীদ এবং আহতদেরকে নিয়ে তার উদ্যোগকে আমাদের কাছে সন্তোষজনক মনে হয় নাই, তখন আমরা ফেসবুকে পর্যন্ত এটা দেওয়া হয়েছিল, বা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মেইনস্ট্রিম মিডিয়া প্রতিবাদ করা হয়েছিল যে স্বাস্থ্য উপদেষ্টা কোথায়, এমনকি স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ পর্যন্ত চাওয়া হয়েছিল। কিন্তু ডক্টর ইউনূসের প্রিয়ভাজন বলে তার কিছুই হয় নাই, তিনি বহাল তবিয়তে শেষ পর্যন্ত থেকেছেন এবং তার কোনো জবাবদিহিতা শেষ পর্যন্ত আপনারা সমালোচনা করেছেন, কিন্তু হয় নাই কিছু, কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই, এখনো কোনো ব্যবস্থা হচ্ছে না। নির্বাচিত সরকার এসেছে, নির্বাচিত সরকার যদি এই সংশ্লিষ্ট বিষয়ের জন্য তারা কাউকে দায়ী মনে করে, এটার জন্য ব্যবস্থা নিতে চায়, তার ব্যবস্থা নিক, সমস্যা নাই তো কোনো। সমস্যা কেন থাকবে না? আপনারা দাবি কোথায়? মানে সমস্যা নাই, আপনাদের কাছে তো সমস্যা নাই বলে এটাও বলছি, ছেড়ে দেওয়া। আমি জানি না, এটা অবশ্যই এই প্রত্যেকটা জিনিস পর্যন্ত বলা হয়েছে। আমাদের পার্টি আহ্বায়ক যখন হাম সংক্রান্ত বিষয়ে বক্তব্য দেন, তার অফিসিয়াল স্টেটমেন্ট এটাও বলা হয়েছে যে এটার সাথে সংশ্লিষ্ট, এই যে আইসিইউ না পেয়ে মারা যাচ্ছে, আইসিইউ হসপিটালে থাকছে, শুধু পাচ্ছে না দেখে, টাকা দিতে পারছে না বা লবিং করতে পারছে না দেখে মারা যাচ্ছে, ক্রাইসিস দেখা হচ্ছে না, মানুষের জীবন দেখা হচ্ছে না, দেখা হচ্ছে কার কতটুকু লবিং আছে, টাকা খরচ করতে পারছে। এমনকি আমরা একটা মেডিকেলে এই ঘটনা পর্যন্ত দেখলাম যে টাকা পরিশোধ করতে পারে নাই দেখে অক্সিজেন মাস্ক খুলে নেওয়া হচ্ছে এবং পরবর্তীতে ওই বাচ্চাটা মারা গিয়েছে। তাহলে এই প্রত্যেকটা জিনিসের তো বিচার করতে হবে এবং বিচার হইতে হবে, এই সরকারের অবশ্যই সেটা করতে হবে। এবং আমাদের জায়গা থেকে যে কেউ যে কোনো ধরনের যদি এটার জন্য প্রয়োজন হয় সাপোর্ট, আমরা অলওয়েজ রাজি। জি নিশ্চয়ই, মানে সেটাই যে ক্রাইসিসটা যত বড় মনে হচ্ছে তার জন্য প্রতিবাদ, দাবি বা আয়োজনটা তত বড় মনে হচ্ছে কিনা সেই প্রশ্নটা একটু আপনার কাছে আরেকবার রাখলাম। একটু এটা আসি, আচ্ছা এটা হলো একটা ক্রাইসিসের ব্যাপার। আর একটা যেটা নিয়ে আলোচনা হচ্ছে বাণিজ্য চুক্তি, সেটি নিয়ে রাজনীতিবিদরা একরকম মানে মুখে কুলু পেটে বসে আছে। মাননীয় বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির তিনি বলেছেন পররাষ্ট্রমন্ত্রী একরকম মিথ্যা কথা, মানে মিথ্যা, দুজনকে পারস্পরিকভাবে একরকম মিথ্যাবাদী হিসেবে প্রমাণ করে দিয়েছেন তাদের কথাবার্তায়। বলেছেন আলোচনা হয়েছে, আর জামায়াতের আমির বলেছেন কোনো রকম আলোচনা হয় না তাদের সাথে। এই অবস্থা, কিন্তু তারপরে কি হলো, কেন হলো, সেই জবাবদিহিতাটাও তো কোথাও আপনারা চাইছেন না, মানে কিছু তো বলছেন না, কেন? সংসদেও না, বাইরেও না, কেন? না, এটার বিষয়টা এরকম না। আমরা হচ্ছে প্রথমত যখন এই চুক্তিটা হয়, এই চুক্তি সম্পর্কে এনসিপি দল হিসেবে এনসিপির সাথে কোনো কথা হয় নাই, এক। দ্বিতীয়ত আমরা শুনেছিলাম যে জামাতের সাথে হয় না, আমরা জানি না অ্যাকচুয়ালি, এটা জামাত ভালো বলতে পারবে। বিএনপির সাথে এই বিষয়ে কথা হয়েছে, মানে আমাদের পক্ষ থেকে এটা সংসদে উত্থাপনের জন্য এটা বলা হয়েছিল। তো যেটা হয়েছে যে অধ্যাদেশ এবং অধ্যাদেশ সংক্রান্ত বিভিন্ন বেশ কিছু বিষয় নিয়ে প্রথম অধিবেশনের একটার পর একটা, মানে সংসদের অধিবেশন চলার পরে যখন এটা তোলা হলো না, তখন আমাদের পক্ষ থেকে এটা পর্যন্ত জানানো হয়েছে যেন দ্বিতীয় অধিবেশনের শুরুতে এই বিষয়টা নিয়ে, একই সাথে এটা আসবেও, কারণ বাজেট সংক্রান্ত আলোচনা হবে যেহেতু দ্বিতীয় অধিবেশনে, এই বিষয়টা আসবে। এবং আমরা এটুকু বলছি, এবং এনসিপি এটা সুস্পষ্ট অবস্থান, এটা যাচাই করা হোক, পর্যালোচনা করা হোক। এখানে যদি বাংলাদেশ স্বার্থ বিরোধী কোনো ধরনের কোনো কিছু থাকে, সেগুলোকে সংযোজন, পরিমার্জন, বিয়োজন করেই পরবর্তীতে চুক্তি হবে। বাংলাদেশের স্বার্থকে কোথাও বিক্রি করে দিয়ে তারপরে একটা বাংলাদেশের শাসন কাঠামো, রাষ্ট্র কাঠামো চলতে হবে, এটার জন্য আমরা মনে করি না যে এত মানুষ ত্যাগ করা বা জীবন দেয়া। তো আমাদের অবস্থান এখানে খুবই সুস্পষ্ট। দ্বিতীয় অধিবেশন থেকে শক্ত ভয়েসটাই আসলে মিসিং কিনা, কারণ ধরেন আপনাদের কাছ থেকে তখন শক্ত ভয়েস দেখেছি, অন্তর্বর্তী সরকারের সময় দেখেছি ভারতের সাথে অসম চুক্তি হয়েছে, সেই চুক্তিগুলো বাতিল করা হবে, প্রকাশ করা হবে, এই বিষয়ে দাবি যেমন ছিল সরকারও বলেছে। এখন তো আওয়ামী লীগ খুব উঁচু গলায় বলে, কোথায় আপনারা যদি ত্রুটি থাকে সেইটা বের করেন, কোথাও কোনো একটা চুক্তি তো বাতিল তো হলোই না, প্রকাশও করা হলো না। আসিফ মাহমুদ যখন
উপদেষ্টা ছিলেন তখন বললেন 10টি চুক্তি এরকম বাতিল করা হচ্ছে, চুক্তি এবং প্রকল্পকে কি যেন বাতিল করা হচ্ছে। পররাষ্ট্র উপদেষ্টার সাথে সাথে নাকচ করে দিলেন যে না, এরকম কিছু হচ্ছে না। মানে আওয়ামী লীগ তো বড় গলায় বলবে যে কিছু হলে তোমরা বের করতে কেন পারলা না বা বাতিল করতে কেন পারলা না। মানে এবং এখন আপনারা অন্তর্বর্তী সরকারের আমলে যে চুক্তি তখন যেটা গোপন ছিল এখন যেটা প্রকাশ্যে আসছে সেটি নিয়েও একরকম খুব শক্ত ভয়েস আর দেখা যায় না। তাহলে আসলে অবস্থানটা কোথায়? না, প্রথমত হচ্ছে এটা আপনার কাছে হয়তো মিস ইনফরমেশন। বেশ কিছু ভারতের সাথে চুক্তি যেগুলো একদম এমওইউ সব রেডি হয়েছিল, মানে কিছুগুলো স্বাক্ষর হয়ে গিয়েছিল, কিছুগুলো স্বাক্ষর হওয়ার পথে ছিল, শুধুমাত্র ওই যে একদম রেল যোগাযোগ থেকে শুরু করে যেগুলো হওয়ার কথা ছিল এগুলো কিন্তু কোনোটাই হয় নাই পরবর্তীতে, এবং কয়েকটা ক্যান্সেল হয়েছে। কিন্তু এই জিনিসটার সাথে আমিও আপনার সাথে এগ্রি করি যে আওয়ামী লীগের সময়ে একদম টোটাল যতগুলো হয়েছে এগুলো উন্মুক্ত হওয়া প্রয়োজন বাংলাদেশের মানুষের কাছে। এবং আমরা এটা বিএনপির কাছেও এটা একটু স্পষ্ট হতে চাই যে বিএনপি তো ক্ষমতায় গিয়েছে এখন, খুব স্বাভাবিকভাবে এমন অনেক কিছু নেগোসিয়েশন থেকে শুরু করে ইন্টারনাল ফরেন পলিসিগত বিষয় এগুলো কিন্তু সরকারের কাছে থাকে। সরকার অনেক কিছু তাদের জায়গা থেকে উন্মুক্ত করে, অনেক কিছু করে না। কিন্তু আমরা এটা বিএনপির কাছে জানতে চাই, আমাদের জায়গা থেকে জানতে চাওয়া যে চুক্তিগুলো আমরা মনে করছি আমাদের স্বার্থ বিরোধী, এই চুক্তিগুলো তাদেরকে সামনে এনে এগুলোর যাচাই বাছাই করে এগুলোর সংযোজন বিয়োজন যা করার করতে হবে। এবং ধরেন মার্কিনদের এই চুক্তিটার ক্ষেত্রেও আমরা কিন্তু স্পষ্ট করে এখনো বলছি, আমার আহ্বায়ক গতকালকে বলেছে একটা প্রোগ্রামে ওপেন, যে আমরা চাই দ্বিতীয় অধিবেশনের শুরুতেই এটা, যেহেতু আমাদের বাজেট নিয়ে কথা হবে, এখানে এটা তোলা হবে, তুলে এটা যাচাই বাছাই করা হবে, মতামত দেওয়া হবে, বাংলাদেশের স্বার্থ বিরোধী যে কোনো কিছু থাকলে সেটার সংযোজন বিয়োজন যা করার প্রয়োজন করতে হবে। আমরা তো এটা স্পষ্ট করেছি, আর কিভাবে বলবো? জি, মানে স্পষ্ট নিশ্চয়ই আপনারা করেছেন। হয়তো সামনে যদি এই বিষয়টা নিয়ে খুব সরব অবস্থান দেখা যায় তখন নিশ্চয়ই আসলে স্পষ্ট হবে, কিন্তু এখন পর্যন্ত খুব স্পষ্ট না, কারণ আপনারা অনেক বিষয়ে কথা বলেন, এই বিষয়টা খুব একটা শোনা যায় না আপনাদের কণ্ঠে। না সংসদে শোনা গেছে, হয়তো আবেদন করা হয়েছে কিন্তু আসেও নাই, রুমিন ফারহানের কথাটা শোনা গেছে, আর বাকি সংসদের বাইরেও আপনারা অনেক বিষয়ে কথা বলছেন, কিন্তু এই বিষয়টা কথা বলা হচ্ছে না। আর একটা বিষয় ছোট, অনেকক্ষণ ধরে কথা বলতে সাজিদ, অনেক ধন্যবাদ, আপনি আমাকে অনেকটা সময় দিচ্ছেন। একটু আসিফ মাহমুদ আপনাদের দলের শীর্ষ পর্যায়ের একজন নেতা, তিনি বলছেন যে তার সেই বক্তব্য ডিপ স্টেট 2019 সাল পর্যন্ত আপনাদেরকে মানে তাদেরকে ক্ষমতায় থাকতে বলেছিলেন। নাসিরুদ্দিন পাটোয়ারিও সম্প্রতি একটা অনুষ্ঠানে টকশোতে গিয়ে বলেছেন যে তাদের কাছে অনেক অফার এসেছিল, সবাই যে তোমাদের দল গড়ে দেই, বানিয়ে দেই, তোমরা ভালো সিট পাবা। হ্যাঁ, তিনি বলছেন তাদের প্ল্যান ছিল নতুন একটি দল আসুক, তাদের কথা মতো চলুক, আর্মির প্রভাব, বিদেশি শক্তির প্রভাব, এই বিষয়গুলো তিনি উল্লেখ করছেন। এবং কারা অফার করেছেন? স্ট্যাবলিশমেন্ট অফার করেছে। এই স্ট্যাবলিশমেন্ট, ডিপ স্টেট কারা আসলে আপনাদেরকে অফার করেছিল একটু বলবেন, কে কারা তারা? প্রথমত হচ্ছে এটার সবচেয়ে ভালো ব্যাখ্যা দিতে পারবে হয়তো আমাদের সহযোদ্ধা আসিফ মাহমুদ এবং নাসিরুদ্দিন পাটোয়ারি। আপনারা জিজ্ঞাসা করেন কারণ কখনো? না, এখানে ব্যাপারটা হচ্ছে কি, দেখেন একটা পার্টির এক একটা অংশ এক একজন দেখে। হ্যাঁ, ধরেন আমি এটা আমার জায়গা থেকে আমি কোনটা ভালো বলতে পারবো সবচেয়ে, আপনাকে জানেন, সেটা হচ্ছে সংগঠনের অবস্থা, মাঠের পরিস্থিতি। ধরেন আমি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে কাজ করি, আমি উত্তরাঞ্চলের এই সংগঠন থেকে শুরু করে এই সার্বিক মাঠের যে অবজারভেশন এগুলো আপনাকে আমার জায়গা থেকে আমার থেকে বলতে পারবো। কিন্তু এটা এটা এই জায়গায় আমি এইটুকু তাদের সাথে এগ্রি করি আপনার কাছে, যেটা হচ্ছে যে এরকম অনেক অংশ রয়েছে যে অংশগুলো পরোক্ষভাবে বিভিন্ন মাধ্যম হয়ে এই ধরনের অনেক অফার নিয়ে হাজির হয়। এবং এটা এটা হয়তো আমার কাছে আমি মনে করি যে এটা সম্ভব বলেই হয়তো ধরেন 14তে একটা নির্বাচন, 18তে একটা নির্বাচন, 24-এর একটা নির্বাচন। আপনি দেখেন 24-এর এইরকম একটা নির্বাচনের পরে মানুষ কিন্তু মানে এই যে রাজনৈতিক দলগুলো একসাথে আন্দোলনে নামবে, একটা বড় প্রতিরোধ করবে, এইরকম কোনো কিছু দেখি নাই। বরং কোনো একটা কারণে, আমি জানি না কোন ভীতির কারণে, তারা কিন্তু কিছুটা চুপসে গিয়েছিল। এবং আমরা এটা মনে করতেছিলাম যে বাংলাদেশে হয়তো বা যতদিন শেখ হাসিনা বেঁচে আছে ততদিন হয়তো আওয়ামী লীগের আর কেউ পতন ঘটাইতে পারবে না। তো এরকম কোন একটা তো অদৃশ্য শক্তি, বল বা কিছু একটা আছে যেটা একটা দলকে এরকম ক্ষমতায় আমার মনে হয় যে অফার করে বা টিকিয়ে রাখে। কিন্তু সেই অদৃশ্য শক্তিটা তো আর অদৃশ্য নাই, আপনারা তো দেখে ফেলেছেন আসিফ মাহমুদ, দেখে ফেলেছেন নাসিরুদ্দিন পাটোয়ারি, তাহলে আপনারাই তো দেখেছেন, মানে তারা তো আপনারাই। যদি আওয়ামী লীগের সবকিছু মাশরাফি অংশ হয়ে থাকে তাহলে এনসিপির সবকিছুর আপনি অংশ, আপনাদের কাছে যখন এই মানে অফারটা আছে তখন আপনাকেও সেটার জন্য জিজ্ঞাসা করা যেতে পারে যে কারা তারা, আপনি মানে সেটি বলুন বা কি ছিল তাদের অফার। না, এখন ওই যে ব্যাপারটা আমি আপনাকে মাত্র যেটা বললাম যে এক একজন এক একটা জায়গায় কাজ করে। আমি আমার যে জায়গাটাতে কাজ করি এই জায়গা কেন্দ্রিক
আমার যে কোনো পার্টির সাথে আমার এঙ্গেজমেন্ট হয়, কথাবার্তা হয় এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মত বিনিময় হয়। তো এই কেন্দ্রিক আমার যে অবস্থানটা বা জানাটা সেটা আমি আপনাকে স্পষ্ট করতে পারবো। কিন্তু ওই কেন্দ্রিক ধরেন এই পলিটিক্যাল লিয়াজুর এই যে বিষয়গুলো বা মুখপাত্র হিসেবে আসিফ মাহমুদ কাজ করেছেন, কিংবা আমাদের পার্টির ওই লিয়াজুর জায়গাটাতে নাসিরউদ্দিন পাটোয়ারি কাজ করেছেন। সো এই জায়গাটা আমার মনে হয় যে তারা মোর ক্লিয়ার করতে পারবে আপনাকে। আপনাদের কিউরিওসিটি এত কম, মানে আমাদের এত কিউরিওসিটি হয় কে এস্টাবলিশমেন্ট, কে ডিপ স্টেট জানবার, আপনার না হয় না? তবে না, আমরা দেখেন আমাদের এই প্রশ্ন হয়, উত্তরও হয়, আলোচনাও হয় এবং এখানে একটা মানে খুব ভালো করে অংশ আছে, যেই অংশটা ধরেন দেশের বাইরের, এরকম ধরেন ওই পরাশক্তির জায়গা থেকেই বলেন আর দেশের ভিতরে তাদের এজেন্ট বা এজেন্সি থেকেই বলেন, যারা শুধু এইটুকু চায় তাদের যখন তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আসবে তাদের মন মতো করে চলবে। তো আমরা তো কারো মন মতো করে চলার জন্য রাজনীতিটা করতে আসি নাই, তাহলে তো আগের রাজনীতিটাই করা যেত। আমরা চাচ্ছি এটাকে ভাঙতে এবং এই জন্যই মানে আমরা এটা ফিল করি প্রত্যেকটা জায়গায় আর কি, যেই ধরনের আমাদের অপপ্রচার বা গুজবের মধ্য দিয়ে যেতে হয়, যখন আপনি এই পুরাতন অংশটাকে সঙ্গ দিবেন না কিংবা তাদের জন্য স্বস্তিকর একটা পরিবেশ রাখবেন না, তারা আপনাকে অফার করবে, কারণ তারা আপনার মধ্যে সম্ভাবনা দেখবে, কারণ তারা দেখবে যে এই সেই তরুণরা এখন না হোক। পুরাতন অংশকে আপনারা কোন ভয়ে এক্সপোজ করেন না, সেটি হচ্ছে প্রশ্ন। মানে সবসময় ছিল, আপনি বলছেন একটা অংশ, নাসিরউদ্দিন পাটোয়ারি বললেন স্ট্যাবলিশমেন্ট, আসিফ মাহমুদ বললেন ডিপ স্টেট, তিনটা টার্ম পেলাম, কিন্তু এক্সপোজ কেন করেন না? এটা তো খুব ভালোভাবেই আপনার জায়গা থেকে, মানে আপনি, আমার মনে হয় যে এইটুকু মানে আপনার জায়গা থেকে কারা দেশের বাইরের শক্তি, কারা চায় যে আপনি তাদের মতো করে চলেন, কারা চায় আপনি তাদের সাথে এই মানে ডিল গুলোতে যান যেগুলোতে তাদের স্বার্থ রক্ষা হবে, এটা আমরা আমাদের জায়গা থেকে সবাই বুঝি এবং ওই জিনিসটার বিরোধী অবস্থান আপনি যেমন দেখবেন। ডক্টর ইউনূস চলে গেলেন বাণিজ্য চুক্তিতে গোপনে সেই সময়টাতে, নির্বাচনের 3 দিন আগে, সেটিও কি আসলে সেই ডিলগুলোতে যাওয়ার জন্য ডিপ স্টেটের কোনো কারসাজি বা সেই অংশ, সেই না, এটা ব্যাখ্যা তো ডক্টর সবচেয়ে ভালো দিতে পারবেন, এটার ব্যাখ্যা ডক্টর সবচেয়ে ভালো দিতে পারবেন এবং এটা আমরাও এই যে রাজনৈতিক দলগুলোর সাথে মিনিমাম মানে কথা না বলে মাত্র নির্বাচনের 3 দিন আগে উনি এটা কেন করলেন, এটা আমাদেরও প্রশ্নের জায়গা এবং এই জন্যই আমরা দলীয়ভাবে স্পষ্ট করে বলেছি যে এটাকে আবার সংসদের সামনে এনে এটাকে বিশ্লেষণ করা হোক, এটাকে দেখা হোক। এই জায়গায় যদি আমাদের জাতীয় স্বার্থ বিরোধী যে কোনো কিছু আপনারা পান, তাহলে এটাকে যদি প্রয়োজন হয় সংযোজন করেন, প্রয়োজন হলে বিয়োজন করেন, প্রয়োজন হলে বাতিল করেন, কিন্তু এটাকে সামনে এনে এটা স্পষ্ট হইতে হবে। তো এটার মানে আসলে কি কাউকে ধরেন ডক্টর ইউনূস এটা করেছে দেখি আমরা এটা মানে একটু চেপে যাওয়া, এটা তো কোনো প্রয়োজন নেই। সেটাই সেই জন্যই প্রশ্ন যে আসলে যত কথা হচ্ছে, সাংবাদিক বিশ্লেষকরা আলোচনা করছেন, সমালোচনা করছেন, ততটা আপনাদের কাছ থেকে শুনছি না। চেপেই যাচ্ছেন কিনা এটাই আসলে প্রশ্ন ছিল। ওখানেও ডিপ স্টেটের কোনো কারসাজি আছে কিনা, যেহেতু আমরা জানতে পারি না, তখন নানান রকম ভূতের ভয় আসলে আসে, ফলে তখন মনে হয় যেগুলো কি আসলে ঠিক কিনা, এগুলোই আসলে কাহিনী হলো কিনা। আপনার কাছে একটু ব্যক্তিগত প্রশ্ন করি একদম শেষ পর্যায়ে, আপনি চাইলে প্রশ্নটা উত্তর নাও দিতে পারেন। সেটা হচ্ছে সম্প্রতি মানে জুলাই অভ্যুত্থানের পরে আপনারা জুলাই যোদ্ধাদের অনেকেই বিয়ে করলেন, আপনি করেছেন, হাসনাত আব্দুল্লাহ করেছেন, আরও হয়তো অনেকেই করেছেন, তাদের মধ্যে মানে তারপরে দেখলাম সাদিক কায়েম সম্প্রতি খুব আলোচিত হলো, তার বিয়েটাও। আমরা আপনাদের স্ত্রীদেরকে দেখতে পাই না, মানে এটা কি একটা ট্রেন্ড যে আপনাদের স্ত্রীরা মানে সামনে আসেন না? না ধরেন মানে কেউ যদি একজন প্র্যাকটিসিং মুসলিম হন, তাহলে তো উনি খুব স্বাভাবিকভাবেই হচ্ছে মানে মানে এটা হবে না যে উনি সবার সামনে যাবেন, উনি সবাইকে নিজেকে দেখাতে স্বাচ্ছন্দ্য বোধ নাও করতে পারেন। কেউ ধরেন নিজেকে প্রদর্শন করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেও পারেন, কেউ না করতে পারেন, এটা ব্যক্তিগত চয়েস। তো উনি খুব স্বাভাবিকভাবে ওনার জায়গা থেকে যদি প্র্যাকটিসিং মুসলিম হয়, উনি ওনার জায়গা থেকে যদি পরিপূর্ণ পর্দা করে, খুব স্বাভাবিকভাবে তো সবার সামনে যাবেন না, মানে আপনি দেখতে পাবেন মানে মিডিয়াতে আসতে হবে স্বাভাবিকভাবে। তো উনি মিডিয়ার সামনে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, কিন্তু পারিবারিক ভাবে আত্মীয় স্বজনদের মধ্যে কিংবা আমাদের যেটা সার্কেল, সেই সার্কেলের মধ্যে ওনার যতটুকু পারমিটেড এরিয়া সেটুকুর মধ্যে তুমি অবশ্যই মিশবেন না কেন? তা তো বটেই নিশ্চয়ই, মানে